আ আ আদ আ আদ আদ আ ধন্যবাদ সৌমি, দীপান্বিতা, অনেক ধন্যবাদ। শুরু করছি তাহলে। 8:30 বাজে, বাইরে বৃষ্টি শুরু হয়েছে। ঢাকা স্বাগত। ধন্যবাদ সুবিমল। মন্তব্যগুলো এবারে বন্ধ, আর সম্প্রীতি জানানোর আর দরকার নেই। হ্যাঁ, আর মন্তব্য ছেড়ে দিন। সময় এমনিতেই কম, কখন যে আবার কি বন্ধ হয়ে যাবে কোনো ঠিক নেই, কেননা ঝড় বৃষ্টি। কাজী নজরুল ইসলাম ও বাংলার আধুনিক গান, কখনোই এই ধরনের আলোচনা আমাদের হয় না। আমরা হয় নির্জনা স্তুতি করি বা নিন্দে করি আর নির্বুদ্ধিতাপূর্ণ কথা বলি। তা আমি কিন্তু নজরুল বিশেষজ্ঞ নই। আমি খোলাখুলি বলে দিচ্ছি, আমার বাবা যেহেতু সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যেহেতু কাজী নজরুল ইসলামের শাগরেদ ছিলেন, শাগিদ, এবং হারা নিধি অনুষ্ঠানে চেষ্টা চরিত্র করতেন আকাশবাণী কলকাতায়। তখন একটা সেই 4-এর দশকে একটা হারানিধি বলে অনুষ্ঠান হতো। দেখবেন এইসব কথা কেউ বলে না, কোনো দরকার নেই বলার, জানারও দরকার নেই। সেই অনুষ্ঠানটা কন্ডাক্ট করতেন সুরেশ চক্রবর্তী মশাই, এক অসামান্য সঙ্গীতজ্ঞ। বাংলার পল্লীগীতির তিনি ছিলেন সমুদ্র ভাঁড়ার, এবং তিনি ওই হারানিধি অনুষ্ঠানটা লাইভ হতো। তখন সব অনুষ্ঠান লাইভ, রেকর্ডিং খুব কম হতো, প্রায় হতোই না। তাতে উনি যেসব রাগগুলো হারিয়ে গেছে সেইগুলো উনি সুরগুলো গাইতেন, আরোহণ অবরোহণ চলন। আর কাজী নজরুল ইসলাম ওখানে বসে থাকতেন, শুনতেন, শুনে কিন্তু ওইখানে বসে উনি গান লিখে সুর করতেন এবং সেটা গাইতেন। গাইতেন কারা? গাইতেন পেশাদার শিল্পীরা। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান যেমন আমার অন্তর জুড়ে, কাজী নজরুল ইসলামের গান কিন্তু আমার অন্তর জুড়ে ততটা না। তো রবীন্দ্রনাথের গান যে শুরু হয়েছিল সেটা কিন্তু তার খুব পারিবারিক পর্যায়ে, রবি কাকার গান ইত্যাদি, এইসব কথাগুলো শোনা যেত। প্রফেশনাল শিল্পীরা কিন্তু তার গান প্রথমে গাইতেন না, এটা মনে রাখা দরকার। পঙ্কজ কুমার মল্লিকের সময় থেকে কিন্তু আমরা পেশাদার শিল্পীদের দেখলাম। এখন দাঁড়ান, আমি এটা একটু অফ করে দিই সাউন্ডটাকে। হ্যাঁ, সাউন্ডটা অফ করে দিলাম। তা আর কাজী নজরুল ইসলামের বেলায় কিন্তু ব্যাপারটা অন্য। সেটা কি? পেশাদার শিল্পীরা এসেছে, তার গান গাইছে, এটা বিরাট তফাৎ। এখন একটু আগেই আমাকে আমাদের বন্ধু মনীষা, উনি অনেকদিন পর এখানে এসছেন, উনি বললেন, আচ্ছা নজরুলের সুরগুলো কি উনিই করতেন? এই প্রশ্নটা আমি অনেক শুনেছি। আমি শুনেছি একাধিক অন্য ধরনের প্রসঙ্গে। ওনার যে প্রশ্নের কারণটা কি উনি বললেন পরে। উনি বললেন, এত সুর, এত রকমের সুর উনি মানে এই সঙ্গীত উনি শিখেছেন তার মানে। হ্যাঁ, এবারে উনি কি মাস্টার মশাই রেখে, গুরু রেখে শিখেছেন? না, রবীন্দ্রনাথও তা শেখেননি, গুরু রেখে শেখেননি। এরা শুনে শিখেছেন। এরা প্রত্যেকেই ছিলেন বিশাল বিশাল ব্লটিং পেপার, এবং
এরা যা শুনতেন সেটা অ্যাবজর্ব করতেন। তাদের শোনা আর আমাদের শোনার মধ্যে অনেক তফাৎ আছে। দেখুন, রবীন্দ্রনাথ আধুনিক বাংলা লিরিক কবিতা রঙ্গলালের পর উনি আনলেন। আমি কিন্তু আবার বিশারদ না, কিন্তু আমি যা মানে একজন কি বলবো, একজন রসিক, আপনাদেরই মতো একজন জীবন রসিক মানুষ হিসেবে যতটুকু বুঝেছি সেটাই বলছি। এবং উনি যে গানটা আনলেন সেটা আধুনিক বাংলা গান। এবং উনি ইন্দিরা দেবী চৌধুরানীকে লেখা একটা চিঠিতে বলছেন, আমার আধুনিক বাংলা গানে রাগ তালের উল্লেখ নেই বলে আক্ষেপ করেছিস। এ দেখুন, অর্থাৎ তখন একটা গান লিখলে বা কোথাও প্রকাশিত হলে তাতে রাগ এই, তাল এই, এটা দিতে হতো। রবীন্দ্রনাথ এটা থেকে বেরিয়ে গেলেন, উনি আর এটা উল্লেখ করলেন না। এবং তা নিয়ে ইন্দিরা দেবী চৌধুরানী নিশ্চয়ই কোথাও আক্ষেপ করেছিলেন। তখন উনি এটা লিখলেন চিঠিতে যে আমার আধুনিক গানে রাগ তালের উল্লেখ নেই বলে আক্ষেপ করেছিস। এই আধুনিক শব্দটা খুব জরুরি। ৯-এর দশকে এই যে লোকটাকে দেখছেন, এই লোকটা তোমাকে চাই নামে একটা আধুনিক বাংলা গানের একটা অ্যালবাম সংকলন প্রকাশ করার পর একটা বিশাল জায়গা খুলে গেল। সেটা কি? নতুন গান লিখে সুর করে গাওয়া। তখন কেউ এলেন যারা নিজের নাম করলেন জীবনমুখ ইত্যাদি গানের এইসব লেবেল দিলেন। আধুনিক কথাটা কিন্তু তাদের পছন্দ হলো না। এমনকি আমাদের সকলেরই খুবই প্রিয় মানুষ এবং শিল্পী শ্রী শুভেন্দু মাইতি, তিনি জীবনমুখী লোকগান বলে একটা অ্যালবাম করেছিলেন। মানে কোন লোকগান বা পল্লীগীতিতে জীবন বিমুখ আমি ঠিক জানি না, মানে জীবনমুখী গান মানে লোকগান। শ্রীযুক্ত নচিকেতা চক্রবর্তী, তার এই বেশ আছি, তার প্রথম যে অ্যালবাম, সেটা আমার অ্যালবাম যথেষ্ট পরে। তখন যদিও ক্লেমগুলো উনি সিপিএমের লোক ছিলেন, তাই অন্যরকম করেন, সেটা অন্য কথা। জীবনমুখী গানটা ওইখানে প্রথম এলো। আধুনিক গানটা উঠে গেল তা কিন্তু না, ওঠেনি। যে ৯-এর দশকেও আবার নতুন করে আধুনিক, কিন্তু এই কথাটা অনেকের পছন্দ হলো না। কেন? নিজেদের অক্ষমতার কারণে। রবীন্দ্রনাথের এই অক্ষমতা ছিল না, তিনি সক্ষম মানুষ। তাই তিনি স্বচ্ছন্দে বলতে পারেন আমার আধুনিক গানে তিনি তো আমার কাব্যমুখী গান, আমার চন্দ্রমুখী গান, আমার জুঁই ফুলের গান, আমার গান, এরকম তো বলেননি তিনি। আমার আধুনিক গানে রাগ তালের উল্লেখ নেই বলে আক্ষেপ করেছিস। তার গান রেকর্ডিং শুরু হলো কিন্তু 20-এর দশক থেকেই, মানে 2-এর দশক থেকেই একাধিক শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের গান রেকর্ড করা শুরু করলেন। 23-24 সাল নাগাদ এলো বৈদ্যুতিক রেকর্ডিং ব্যবস্থা। এটা খুব জরুরি বন্ধুরা, এই জায়গাগুলো একটু আমাদের ভেবে দেখতে হবে যে একটা গানের মতো একটা বায়বীয় জিনিস, শহীদ কাদরী বলতেন কবিতার মতো বায়বীয় জিনিস, তা একটা পরিসরে হয়, সেইখানে সে পরিসরটাতে কি আছে? সমাজ আছে, মানুষ আছে, আর কি আছে? উৎপাদন ব্যবস্থা আছে। ধরুন যদি এই রবীন্দ্রনাথের একই প্রতিভা, একই সৃজনশীলতা, বা হিমাংশু দত্ত বা কাজী নজরুল ইসলাম বা অতুল প্রসাদ সেন, এদের একই ধরনের ক্ষমতা নিয়ে তারা যদি সপ্তদশ বা অষ্টাদশ শতাব্দীতে আসতেন, যখন রেকর্ডিং প্রযুক্তি এবং বেতার আসেনি, কি হতো? এই পরিমাণ প্রসার হতো না। ফলে তাদের গান সামাজিকভাবে গতিশীল হয়ে উঠতে পারত না।
1902-এর দশকে, মানে 20 আর কি, 20, 21, 22, 23, তখনও কিন্তু অতটা গতিশীল হয়ে ওঠেনি, কিন্তু আগের চেয়ে বেশি গতিশীল রবীন্দ্রনাথের গান। এবং তখন যদি বারণ করো তবে গাহিব না, যদি এইভাবে গাইছেন। আমি ভেঙেই গাইছি না, আমি দৃষ্টান্ত দিচ্ছি। গানটা কি? যদি বারণ করো তবে গাহিব না, যদি শরম লাগে মুখে চাহিব না, যদি বারণ, এই তো। কিন্তু রেকর্ডিং যেটা হলো সেটা হচ্ছে যদি বারণ করো তবে কেন? তার কারণ রবীন্দ্রনাথের গান থেকে গানটা তো তিনি শেখেননি। কীভাবে শিখেছেন? হাওয়ায়, সমাজ থেকে। গানটা তার মানে সামাজিকভাবে প্রয়োজনীয় হয়ে উঠেছে। কলকাতা, এটা কলকাতার নাগরিক পরিবেশে, এটা কিন্তু ধরুন তিব্বতে হচ্ছে না, সুন্দরবন দক্ষিণ 24 পরগনায় হচ্ছে না, বা মালদায় বা উত্তরবঙ্গে হচ্ছে না, দিনাজপুরে। এটা কোথায় হচ্ছে? নাগরিক কলকাতায়। সেইখানে গান ছড়াচ্ছে, এর মুখে তার মুখে, তার মুখে এর মুখে। এই করতে করতে যিনি গায়ক গায়িকা তারা, তাদের কাছেও আসছে সেই সময় যারা গাইতেন। এবার তিনি তার মতো করে গাইছেন, যদি বারণ করো তবে গাহিব না। এতে কিন্তু কুপিত হওয়ার বা দুঃখিত হওয়ার কিছু নেই, বরং আনন্দিত হওয়ার আছে যে এই গান গতিশীল হয়ে উঠছে সমাজে, কুক্ষিগত থাকছে না কারোর, কোনো পরিবারের। এরপর খুব দ্রুত দেখা যায়, প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের গান খুব কম রেকর্ড হচ্ছে, তারপর কিন্তু দ্রুত তাঁর গানই বেশি রেকর্ড হচ্ছে। তখন রবীন্দ্রসঙ্গীত লেখা হচ্ছে না, প্রথমে কাব্যগীতি, কথা সুর রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এগুলো আপনারা অনেকেই জানেন, এ নিয়ে বহু চর্বিত চর্বণ হয়েছে, ডাঁটা চচ্চড়ি রান্না হয়েছে। কিন্তু আস্তে আস্তে রবীন্দ্রনাথের গান যখন প্রফেশনাল, পেশাদার শিল্পীরা গাইছেন, ততক্ষণে কিন্তু পঙ্কজ কুমার মল্লিক এসে গেছেন। 23-24 সাল নাগাদ বৈদ্যুতিক রেকর্ডিং ব্যবস্থা চালু হলো কলকাতায়। এর ফলে কী হলো, আগে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যানুয়ালি রেকর্ড করতে হতো, খুব কঠিন ব্যাপার ছিল। এর ফলে অনেক সময় রেভলিউশন ঠিক থাকতো না, খুবই কঠিন ব্যাপার, এবং একটা মোমের ওপর ছাঁচ পড়ত। বৈদ্যুতিক রেকর্ডিং ব্যবস্থা যে এলো, সঙ্গে সঙ্গে উৎপাদন ক্ষমতা বেড়ে গেল গ্রামোফোন কোম্পানিগুলোর। গ্রামোফোন কোম্পানি থেকে একটা ছিল না, HMV না শুধু, পাথে নামে একটা কোম্পানি এসেছিল ফ্রান্স থেকে। তারা, এই কোম্পানি কিন্তু সিনেমাও ডিস্ট্রিবিউট করতেন। কেমন এদেরই মানে এক রবীন্দ্রনাথের এক পরিচিত ভদ্রলোক, খুবই, তিনি একটা পারফিউম, একটি সুন্দর সেন্ট উদ্ভাবন করেছিলেন এবং সেটা বাজারে ছেড়েছিলেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু, তিনি পাথে কোম্পানির তিনি একটা শেয়ার এখানে নেন, এবং রবীন্দ্রনাথ তার বাড়িতে গিয়ে গিয়ে বহু গান এবং কবিতা তিনি রেকর্ড করেছেন তার সেই রেকর্ডিং যন্ত্রে। সেগুলো সব বেরিয়েছিল, তখন রেকর্ডিংয়ের চেহারা অন্যরকম ছিল। কিন্তু কলকাতায় যখন প্লেগ হলো, তখন সেগুলো সমস্ত স্টক পুড়িয়ে দেওয়া হয়। কপাল। এরই মেয়ে ছিলেন মালতী ঘোষাল। রবীন্দ্রনাথ তাকে দিয়ে নানান গান গাইয়েছিলেন এবং তিনি একজন প্রায় আইকন। যাই হোক, এই করতে করতে মানে এই তো দেখুন, উৎপাদন ব্যবস্থার মধ্য দিয়ে দিয়ে যা, এইটাই হলো সঙ্গীতের সমাজতত্ত্বের দিকটা, যেটা নিয়ে এখন পর্যন্ত কোনো কাজ হয়নি এবং হবে বলে আর মনেও হচ্ছে না। কেমন, আমি নিজে একবার চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু আমি গানে খুব বেশি রকম জড়িয়ে পড়লাম, বাংলা আধুনিক গানে, তাই আর পেরে উঠলাম না, কিন্তু কিছু বুনিয়াদি কাজ আমি করেছিলাম। এই উৎপাদন ব্যবস্থাটা যে মুহূর্তে আরও জোরালো হলো, তখন কী হলো, উৎপন্ন রেকর্ড বা উৎপাদিত রেকর্ড, গ্রামোফোন রেকর্ডের সংখ্যাও বেড়ে গেল। নতুন নতুন শিল্পী দরকার হলো, নতুন নতুন গান কারিগর দরকার হলো। গান লেখেন একজন, সুর করেন একজন। এইবার দেখুন, এই যিনি লিখছেন তিনিই সুর করছেন,
এদের সংখ্যা কিন্তু একটু কম হয়, এবং যদি উৎপাদন ক্ষমতা বাড়তে থাকে গ্রামোফোন কোম্পানির এবং চাহিদা যদি বাড়তে থাকে, যেমন আমার বাবা সুধীন্দ্রনাথের কাছে শুনেছি গানের বিপুল বাজার ছিল তৎকালীন পূর্ববঙ্গে, তখন দেশভাগ হয়নি, এবং বাবা বলেছেন যে স্টিমারে করে এ পদ্মা পার পেরোতো স্টিমার, তাতে স্ট্যাক করা থাকতো গ্রামোফোন। বাবা নিজে ঢাকা আকাশবাণী ঢাকা স্টেশন উদ্বোধন করেছিলেন আরও দুজন সহকর্মীর সঙ্গে, একজন ছিলেন দিলীপ সেনগুপ্ত, আরেকজনের নাম আমি ভুলে গেছি, এবং ওইখানেই কিন্তু সুরেশ চক্রবর্তী মশাই আকাশবাণীতে আসেন ঢাকায়। এবং বাবা বলেছেন সেই ঢাকায় যেতাম তো, যাওয়া আসা করতে হতো কলকাতা থেকে, আর সেই স্টিমারে ভর্তি ছিল গ্রামোফোন, মানে দম দেয়া। আর কি ছিল? টুইন রেকর্ড। টুইন রেকর্ড হচ্ছে একটা আলাদা লেবেল। বড় বড় কোম্পানি, যেমন ধরুন শুধু তো HMV না, ধরুন কলাম্বিয়া, তারপরে ডেকা, তারপরে ক্যাপিটল, আমেরিকার সব বড় বড় লেবেল, তারা কিন্তু কলকাতায় ব্যবসা করতেন। মনে রাখবেন কলকাতার বেলেঘাটায় যে স্টুডিও ছিল এবং ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরিতে ইরানের গ্রামোফোন রেকর্ডও তৈরি হতো, জাপানের গ্রামোফোন রেকর্ডও তৈরি হতো। খুব ইন্টারেস্টিং, এর কোনো রকম ডকুমেন্ট রাখা হয়নি, কিচ্ছু নেই। আমরা বড় হতভাগা। অথচ কলকাতা ছিল একটা প্রাণকেন্দ্র আন্তর্জাতিক গ্রামোফোন রেকর্ড ব্যবসার। এই রেকর্ডিং কিন্তু কলকাতায় হতো। ইরানে যে গানগুলো বাজারে আসতো রেকর্ডের মাধ্যমে, সেগুলো রেকর্ডিং হতো, কিন্তু হয়তো ইরান থেকে এলো রেকর্ডিং হয়ে, কিন্তু সেটার ম্যানুফ্যাকচারিং হচ্ছে, রেকর্ডটা তৈরি হচ্ছে কিন্তু আপনার বেলেঘাটার ফ্যাক্টরিতে। কেমন? তেমনি জাপানেরও, চায়নারও, চীনেও এগুলো কিছু সাহেব যথারীতি আবাসী সাহেব কোনো বই লিখেছেন। আপনার যদি আগ্রহ হয় কোথায় যে পাবেন সেই বই, কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে পেতে পারেন, বা এখন তো ইন্টারনেটের কোনো লাইব্রেরিতে হয়তো পেতে পারেন। যাই হোক, তাই যে আরও বেশি মানুষ দরকার হচ্ছে, এই পেশাদার মানুষ দরকার হচ্ছে, আর শৌখিনতা নয়। রবীন্দ্রনাথের যে গান, তার মধ্যে একটা শৌখিন দিক ছিল। কোনটা? সেটা হলো ওই গান তৈরি করে ওকে কিন্তু খেতে হচ্ছে না, এটা খুব জরুরি জায়গা। এই আমরা এসে পড়লাম একদম আধুনিক যুগে, যেখানে পেশা শখ শৌখিনতার বিষয় নয়। যেমন ধরুন, আমি একবার 8-এর দশকে শুনেছিলাম একটি দলের কথা, মহিনের ঘোড়াগুলি, খুব ভালো, কিন্তু তারা পেশাদার না। তারা নিশ্চয়ই খুব ভালো মানুষ, তাদের একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল পরে, চমৎকার সুন্দর, দেখতেও সুন্দর মানুষ সব। তারা আপন মনে একটা ওই বিটলসদের মতন করে গিটার বাজিয়ে গান গাইতেন, কিন্তু তারা কিন্তু পেশাদার না, ওইটা করে তারা খান না, এবং তাদের গান তারা অন্য কোনো শিল্পীর জন্য গান তৈরি করেন না। এইখানটা খুব জরুরি তফাৎ। রবীন্দ্রনাথকে কিন্তু এসে খুব বলতে পারতেন না, মশাই একটা গান দেবেন, এই নিন কত টাকা চাই। এইটার ওপর কিন্তু আধুনিক সভ্যতা নির্ভর করছে বন্ধুরা, শখ শৌখিনতা না। না, আমি বাঁশের ব্যবসা করি আর মাঝে মাঝে গান গাই না, সে করতেই পারেন। বা আমি এটা শখের জায়গা, আমি রেভলিউশন করতে চাই, বিপ্লব করব গান গেয়ে, খুব ভালো, প্লিজ অন্য জায়গায় যান, এটা ইন্ডাস্ট্রি। এখানে যেমন ফুটবল, আমি বাড়িতে খেলতে পারি, ছাদে খেলছি, উঠোনে খেলছি, এমনকি ছোটোবেলা মার সঙ্গে খেললাম, তারপর পাড়ায় খেলছি, এমনকি একটা ভালো ক্লাবেও খেললাম। কিন্তু ওইটা করে কিন্তু আমি বাংলাদেশের আবাহনী বা মোহামেডান স্পোর্টিংও চান্স পাবো না, কলকাতার এরিয়ান্স বা মোহামেডান স্পোর্টিং বা মোহনবাগান বা ইস্ট বেঙ্গলে চান্স পাবো না। ওটার জন্য আমায় আলাদাভাবে ট্রেন করতে হবে, ওটা শৌখিনতার ব্যাপার না, শখ করে খেললাম পাড়ায়, ওরকম না। তেমনি আমি একটা গিটার বাজিয়ে শখ করে একটা গান তৈরি করলাম, আমার জন্যে তুমি এসেছো কেন। না না, সেটা খুব সুন্দর, খুব অন্তরের নিশ্চয়ই, কিন্তু সেটার থেকে কোনো রোজগার হচ্ছে না যতক্ষণ না এইখানটাতে এসে পড়ছেন কার্ল মার্কস। এবং এইখানটায় মার্কসিজম একটা তত্ত্ব হিসেবে বিশ্লেষণের খুব জরুরি।
উনি দুটি জিনিস করছেন, উনি একটা ভাগ করছেন ইউজ ভ্যালু, এক্সচেঞ্জ ভ্যালু। এর আমি নাম দিয়েছি ব্যবহারিক মূল্য আর বিপণন মূল্য। ব্যবহারিক মূল্য কি থাকে সবসময়? বিপণন মূল্যটা কিন্তু হওয়া দরকার। রবীন্দ্রনাথের গানের ব্যবহারিক মূল্য নিশ্চয়ই ছিল যে একটা হয়তো একটা ব্রহ্মসঙ্গীত, কেমন কে বসিলে আজি হৃদয় আসনে, তার একটা ব্যবহারিক মূল্য আছে। ওদের ব্রাহ্ম সমাজেই গান হচ্ছে, কিন্তু বিপণন মূল্য নাও থাকতে পারে। কে কিনবে ওটা? ধরুন, কে গো অন্তর তরসে, সুন্দর গান, কে গো অন্তর তরসে, কিন্তু এটা কে গাইছেন? অধিকাংশ তো দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের আশপাশের কিছু কেউ কেউ গাইছেন, তার বাড়ির লোকেরা গাইছেন, তার আত্মীয় স্বজন গাইছেন, প্রফেশনাল লোকেরা বাইরে থেকে এসে কিন্তু গাইছেন না। অর্থাৎ স্যার একটা গান, রবীন্দ্রনাথের কোনো ম্যানেজার নেই যিনি গান দেন, তার জন্য টাকা নেন, লিখে দেন, ভাউচার হয় ইত্যাদি, করেন না। কিন্তু এই শৌখিনতার জায়গায় রবীন্দ্রনাথ। এবারে এই যে গানগুলো হচ্ছে, এর কিন্তু ব্যবহারিক মূল্য তখনও তৈরি হয়নি। যখন মুক্তি বা ডাক্তার ছবিতে পঙ্কজ কুমার মল্লিক যখন একটা রবীন্দ্রনাথের গান ব্যবহার করছেন, এই তার ব্যবহারিক মূল্য হলো। কেন? মানুষ পয়সা দিয়ে দেখতে গেল সেই সিনেমা, তার একটা অংশ অন্তত 2 পয়সা বা 1.5 পয়সা গেল গানের খাতে। এই জায়গাটা আমরা ভেবে দেখি না। 23 সালে যখন 23-24 এরকম সময় নাগাদ যখন গ্রামোফোন ইলেকট্রিক রেকর্ডিং পদ্ধতি তৈরি হলো, এসে গেল, তখন দুর্দার বেগে কিন্তু আস্তে আস্তে প্রথমে আসতে, তারপর কিন্তু দ্রুত গতিতে আরও বেশি, আরও দাও আরও দাও, বাজার তৈরি হচ্ছে, দোকানপাট চলছে, স্টিমারে করে যাচ্ছে গ্রামোফোন, কল দেয়া দম দেওয়া গ্রামোফোন। পূর্ববঙ্গে সদাগররা ছিলেন প্রচণ্ড কনভিন্সার। হ্যাঁ, কমার্শিয়ালাইজ হলো, কমার্শিয়ালাইজ না হলে কোনো কিছু হয় না। আপনার ওই ডাস ক্যাপিটালটাও কিন্তু বিপণন হয়েছে, বা কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রচণ্ড বিক্রি করেছে পেলিকান, কোনো কমিউনিস্ট দেশ না। কেমন? আচ্ছা, যাই হোক, আসুন এই ব্যাপারটা একটু আমরা খুব মানে যাকে বলে সোবার একটা জায়গা থেকে কাব্যি এবং আবেগটাকে বাইরে রেখে আমরা ভাবি। কেমন? ভাবাবেগ, ভাবালুতাকে বাইরে রেখে। কমার্শিয়াল জিনিস হলেই সেটা খারাপ হয়, কে বলেছে? কে বলেছে আপনাকে? টাকা নিয়ে গান তৈরি, মিউজিক তৈরি করতেন মোৎসার্ট, বেথোভেন, খারাপ মিউজিক করেছেন তারা, তাই না? এসবগুলো কোনো মানে, আমির খান তো টাকা নিয়ে গাইতেন, কমার্শিয়াল, তাই তো তাকে বলে। এনিওয়ে, তা এখন রবিশঙ্কর তো টাকা নিচ্ছেন, বিলায়ত খান সাহেব টাকা নিচ্ছেন। এনিওয়ে, তখন এই যে 3-এর দশক নাগাদ একটা পরিবর্তন, বাংলা গানের যে বিপণনের জায়গা এবং শোনার জায়গাটা পরিবর্তন কিরম? এর আগে গান কোথায় হতো? লোকের বাড়িতে হলো। আর কোথায়? দেবালয় ছিল গানের জায়গা। অনেকের ধারণা আছে যে ইসলাম ধর্মে নাকি গানটা হারাম। কি, কোন মূর্খ বলে? তাহলে তো আজান দেওয়া হতো না। আমাদের এখানেই আজানটা খুব ভালোভাবে দেওয়া হয় না, তার কারণ যারা আজান দেন বেচারীরা, তারা ওইভাবে শেখেননি। আমি ইসলামী দেশে, অন্তত একটা দেশে আমি গিয়েছিলাম, দুবাই, এবং সেখানে আমার হোটেল ঘরটাই ছিল একটি মসজিদের পাশে। দিনে যে কতবার যে কি চমৎকার আজান শুনেছি, আমার নিজেরই ইচ্ছা আছে আজান দেওয়ার। আমার এক বান্ধবী এখানে একটি মসজিদের ইমামের সঙ্গে কথাও বলেছেন, এবং তিনি বলেছেন কতগুলো জিনিস শিখে নিতে হবে, কোনটা বলতে হবে ওই সুরের মধ্যে দিয়ে। এবং তারা বলছেন আমরা কবি সুমনকে চিনি, আমাদের খুব পছন্দ হয় ওকে। হ্যাঁ, উনি করুন না, কিন্তু কতগুলো জিনিস উনি আবার বলেছেন যেগুলো ইন্টারনেটেও পাওয়া যায়, ওখান থেকে উনি শিখে নিতে পারেন। আমরা একবার দেখে নেব উনি ঠিক বলছেন কি না, কেননা তাহলে নয়তো লোকে বুঝতে পারবে না কোন সময়কার। ঠিক? অর্থাৎ আমার নিজেরই আজান দেবার ইচ্ছে যে ইসলাম বিরোধী সঙ্গীত কে বলেছে? তাহলে উপমহাদেশের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীরা সব মুসলমান হন কী করে? এসব বাজে ফালতু কথা। এইবারে কথাটা হলো যে এই যে
বৈদ্যুতিক রেকর্ডিং ব্যবস্থা এবং তার তার বিপণন, এইখানটাতে এই এই একটা যুগ মুহূর্ত, এই যুগ মুহূর্ততে কিন্তু আচ্ছা এই সময় কিন্তু রবীন্দ্রনাথের অনেক বয়স যথেষ্ট হয়ে গেছে এবং খুব সত্যি বলতে ধরুন অতুল প্রসাদ, রজনীকান্ত এরা এরা অতটা যাকে বলে গানের যে ক্ষেত্রে অতটা জনপ্রিয়তা লাভ করতে পারেননি। তাদেরও কিন্তু মোটামুটিভাবে তাদের যারা ভোক্তা তারা সকলে কিন্তু একটি সমাজের লোক। কেমন এইখানটাতে আসছেন কাজী নজরুল ইসলাম, হিমাংশু দত্ত, শচীন দেববর্মন। দয়া করে মন্তব্যগুলো রেখে দিন, পরে একদিন হবে নিয়ে আলোচনা। হ্যাঁ, শুধু ভৈরব না, আরও অনেক রাগ আছে। যাই হোক, ছেড়ে দিন, এই ব্যাপারটাকে আসুন ছেড়ে দিই। সুদেববাবু আমার নমস্কার নিন, সালাম নিন, দয়া করে এই প্রসঙ্গগুলো ছেড়ে দিন। আমার প্রসঙ্গ থেকে বেরিয়ে যাব, আমার মাথায় সামনে কোনো বই নেই। কেমন প্লিজ, আর একটা কবির সমান বোধহয় তৈরি হবে না। শুনে নিন, জেনে নিন না। হ্যাঁ, আচ্ছা, এবারে এই যে নজরুল আসছেন তার হয়ে ওঠা কি জানি না ভাই। রবীন্দ্রনাথের হয়ে ওঠা সম্পর্কে কিছু খবর পাওয়া যায়, নজরুলের হয়ে ওঠা কোনো খবর পাওয়া যায় না। কিন্তু তার গান আমরা নজরুলের মধ্যে দিয়ে কাকে পেলাম, আমি আর কাজী নজরুল ইসলামটা বলছি না, পুরো আমি নজরুল বলছি, এটা বলতে সুবিধা হয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন রবীন্দ্রনাথ, আমরা পেলাম প্রথম আমাদের পেশাদার সঙ্গীতকার, পেশাদার গীতিকার, সুরকার, গান পিছু টাকা পাচ্ছেন একজন। তার কাছে গাইতে কারা আসছেন? পেশাদার শিল্পীরা, ইন্দুবালা, আঙুরবালা, ধীরেন্দ্রচন্দ্র মিত্র, শচীন দেববর্মন, সুপ্রভাত সরকার, সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এরা আসছেন। কেমন, এবং এইখানটাতেই ফারাকটা হয়ে গেল। রবীন্দ্রনাথের গান, আবার বলছি, আমাকে অনেক বেশি প্রাণিত করেছে নজরুলের গানের চেয়ে। কিন্তু বাঙালির সঙ্গীত চিন্তাকে, সঙ্গীত চেতনাকে, সঙ্গীতের অভ্যেসকে প্রাণিত করেছে কিন্তু নজরুলের গান, রবীন্দ্রনাথের গান না। কেন? রবীন্দ্রনাথের গান খুব একটা যাকে বলে শিল্প নৈতিক জায়গায় রাখা। ধরুন বহু যুগে ও পার হতে আষাঢ় এলো এলো আমার মনে, এই যে একটা ডেফিনিট জায়গায় কাজ করছে জানবেন। কোন সে কবির ইত্যাদি ইত্যাদি, ঝড় ঝড় বরিশানে বহু যুগে, বা ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। এটা হয়তো ওর কোনো নৃত্যনাট্যের গান, কিন্তু ওর গানগুলো অনেক বেশি একটা ডেফিনিট শরীরে রাখা। এটা কিন্তু আধুনিকতার একটা শর্ত, যে আঙ্গিকটাকে ঠিক করা, আঙ্গিক ঠিক করা। রবীন্দ্রনাথ আঙ্গিক ঠিক করছেন। অনেক পরে ধৈর্যটি প্রসাদকে লেখা একটি চিঠিতে রবীন্দ্রনাথ লিখছেন, প্রথম দিকে আমি গান বাঁধতাম, আমি প্যারাফ্রেজ করে বলছি, মনের ভাব প্রকাশের জন্য। কালক্রমে সেই জায়গাটা আমি পেরিয়ে আসতে পেরেছি। এখন আমি গান বাঁধি রূপ দেওয়ার জন্য, রূপটাকে ধরার জন্য, আর ভাব না। খুব জরুরি এটা। আমরা ভাবি যে রবীন্দ্রনাথ এখানে শুধু ভাব কাজ করা, গানটা গাইতে হবে। আমি গাইতে যাই না, কিন্তু ভাব দিচ্ছি, কিন্তু হবে না। আমি ফুটবল খেলতে নেমেছি সিরিয়াসলি সিনিয়রদের সঙ্গে, যেখানে যারা দোস্তের মতো খেলতে জানে। আমার মনে ভাব, আমার বড় ভাব, আমার ফুটবলকে বড় ভালোবাসি,
আমি যা ফুটবল দেখেছি আর যে খেয়েছি, যা গল্প পড়েছি, যে খবর রাখি, আমার কত বন্ধু ফুটবল খেলেছে, ওরে বাপ! আমি তো সুরজিৎ সেনগুপ্তর বাড়িতে রোজ যেতাম, আমি তো চুনি গোস্বামীকে দেখলেই পায়ে হাত দিতাম। আমি কি কম, আমি আমি কম যাই? জার্নাল সিং আমার আমার কত প্রিয়। তাহলে আমার মনে ভাব আছে ফুটবলের, তাহলে আমি খেলবো না বললে তো হবে না। ভাব দিয়ে কিছু হয় না। যেমন ভালোবাসা, ভালোবাসা দিয়ে কি হয়? কোনো কিছু হয় না। আপনারা প্লিজ 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 মন্তব্যগুলো রেখে দিন। আমি কিন্তু পড়ছি না আপনাদের, আমি একটু বলে দিন আমি কিন্তু পড়বো না, কেমন? প্লিজ, তাহলে আমি কথা বলতে পারবো না। প্লিজ পরে কোনো দিন আমাকে একটা কাগজে লিখে লিখে পাঠাবেন। জোর হাতে করে বলছি, শুনুন না, কোনো দিন তো শোনেননি, জানতেনও না তো। কবে যে বৈদ্যুতিক রেকর্ডিং হয়েছিল জানতেন? জানতেন না। বলবেন জানতেন না, আমি জানি জানতেন না। নজরুলের সঙ্গে কারা কারা মিউজিকে ছিলেন জানতেন? জানতেন না। কারা গিটার বাজাতেন জানতেন না? পিয়ানো কারা বাজাতেন জানতেন? জানতেন না। কিছুই বলছেন না, অথচ কিছু জানেন না, অথচ আমি কিছুই জানি না, কিন্তু মন্তব্যটা করে যাচ্ছে। প্লিজ প্লিজ, এই যে একটা রূপ ধরছেন, এবারে একজন এসছেন, তিনি এবার কি করছেন, তিনি বিষয় নিচ্ছেন, এবার আঙ্গিকটাই সব, বিষয় না। যখন নজরুল ধরুন, এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলো কে, এত জল ও কাজল চোখে পাশানি আমলা আনলে বলো কে। এই যে এটা একটা আঙ্গিক, এই আঙ্গিকটা আপনি অতুল প্রসাদেও পাবেন। জল বলে চল মোর সাথে চল, মোরাখি জল তো রাখি জল, হবে না বিফল, সে দেখ মোর নীল জল শত দল করে টলমল, বলে চল। এই গানটা হেমন্ত মুখোপাধ্যায় বলতে কোনো একটা ছবিতে গিয়েছিলেন বা এরকম হবে, আমার একটা গাওয়া আছে। কিন্তু এটা মূল যারা গিয়েছেন তারা সবাই অতুল প্রসাদের গানের গায়ক গায়িকা। যেমন দিলীপ কুমার রায়। দিলীপ কুমার রায় কিন্তু কাজী নজরুল ইসলামের প্রচণ্ড ভক্ত ছিলেন। ওর সাংগীতিক বইতে উনি লিখেছেন সে সম্পর্কে, যে বাংলা গান যে কী পরিমাণ ক্ষমতা রাখতে পারে সেটা কাজী নজরুল ইসলামের গান দেখিয়ে দিয়েছে। এখন এই যে এটা আঙ্গিক কীরকম, দাঁড়া ধরুন, রুম ঝুম ঝুম কেলে নুপুর পায়, রুম ঝুম ঝুম। এবার কেউ বলবেন এর মধ্যে একটা ভাব আছে, নিশ্চয়ই আছে, কিন্তু আসলটা আঙ্গিক। আপনাকে এই আঙ্গিকটা, এই আঙ্গিকে যদি আপনি অন্য কোনো কথাও দেন সেটাও কিন্তু চলবে, কিন্তু সেরম কথা দিলে আবার প্যারোডি হয়ে যাবে। যদি লেখেন হাতে আছে ক্রিকেট ব্যাট, আয় তোরা খেলবি তো আয়, এটা কিন্তু প্যারোডি হয়ে গেল, চ্যাংড়ামা হয়ে গেল। চ্যাংড়ামা না হলেও একটা মজার কিছু হলো, কিন্তু রুমু ঝুমু এইটা হলো না। কাজে বন্ধুরা, এই যে গানটা এবারে নজরুল করছেন, রুমু ঝুমু ঝুম কেলে নুপুর পায়, ফুটিল শাখে মুকুল, ফুটিল শাখে মুকুল, ও রাঙা চরণ ঘায়, ও রাঙা চরণ ঘায়, রুমু ঝুম রুমু ঝুম। আমাদের পশ্চিমবঙ্গে গান নিয়ে কথা বলা খুব মুশকিল, বিশেষত যদি মার্কসিস্টরা সেখানে থাকেন, মানে সিপিআইএম করেন যারা, বা বিশেষ বিশেষ নকশালপন্থী মানে বামপন্থীরা। আমার এক বন্ধুর স্থানীয় সাংবাদিক আছেন, তার একটা চ্যানেল মতন আছে এই ফেসবুকে, সেখানে গিয়ে আমি একবার দেবব্রত বিশ্বাস সম্পর্কে এইটুকু বলেছিলাম যে আমার কৈশোরে দেবব্রতবাবু শুধু বাংলায় গাইলে হতো না, তাকে ইংরেজিতে রবীন্দ্রনাথের গান গাইতে হতো। উইথ এ হাই হোপ আই হ্যাভ কাম আপ টু,
উনি ফট করে মন্তব্য করতে লিখতে আরম্ভ করলেন, কমিউনিস্ট তো সব জানেন, দেবব্রত বিশ্বাসের সমালোচনা করবেন না, সে যোগ্যতা আপনার নাই। এইটা করে কিন্তু পশ্চিমবঙ্গটা ডুবে গেছে। মানে বামেরা যদি সব জায়গায় এসে বামা খ্যাটামি করেন, তাহলে যেটা থাকে শেষ পর্যন্ত খ্যাটামিটা চলে যায়, বামাপনাটা থাকে। ফলে আমি ভয়চ্ছোটার ওই পাড়া মারায় তিনি কিন্তু জেনে গেছেন, শুনছেনও না। যেমন কবির সমান ইসলাম ধর্ম যে নিয়েছে, বেশ করেছে, আমার ইচ্ছেই নিয়েছি, আমি কারোর নাম পাল্টাইনি, আমার নাম পাল্টেছি। সেই এখন বলছে অতটা খারাপ। বিশেষ করে সে তৃণমূল কংগ্রেসের সমর্থক, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই অনুরাগী, অতএব সে খারাপ লোক, অতএব সে কোনো কথা বলবে না। এ হচ্ছে বাম অ্যাটিটিউড। আমি ঘৃণা করি এটাকে, এটার সঙ্গে শিল্পের কোনো সম্পর্ক নেই। এইবারে নজরুল যে এই যে জিনিসটা করছেন, রুমঝুম, এটা কিন্তু যাকে বলে আপনার দাদরা তালে বাজছে। এই দাদরা একটা কিন্তু সঙ্গীতের আঙ্গিক। দাদরা, কাজরি, নজরুল এই সব কিছুতে কিন্তু এক্সপোজ ছিলেন। এবারে গানটা দেখুন উনি কীভাবে নিয়ে যাচ্ছেন। এইবারে বলি যে আমি ছেলেবেলা থেকে নজরুলের গান একটু শিখেছি আমার পিতৃদেবের কাছে, যিনি নজরুলের হারামণি, হারানিধি না, ভুল করেছি, ওটা হারামণি হবে, আমি অর্জনা করে দেবেন, কান ধরছি। হারামণি অনুষ্ঠানটা, ওই সুরেশ চক্রবর্তী মশাইয়ের রেডিওর অনুষ্ঠানটা ছিল হারামণি, হারানিধি না। সেখানে সেখানে সুধীন্দ্রনাথ তো ঘুরঘুর করতেন, যদি একটা চান্স পাওয়া যায়, 5 টাকার জন্য না, টাকা তো পাওয়া যেতই, 5 টাকা বোধ হয়, 10 টাকা, এটা একটু গান গাইব, নজরুল সাহেবের, কাজী সাহেবের আন্ডারে গান গাইব। তা ফলে সুধীন্দ্রনাথের কাছে ছোটোবেলা থেকে গান শিখেছি, 6 বছর বয়স থেকে নজরুলের গানও শিখেছি। এবং তারপর মণি চক্রবর্তী মশাইয়ের কাছে আমি শিখেছি কিছুটা, অনুপ ঘোষাল মহাশয় তার কাছে শিখেছেন, নিখিল চন্দ্র সেনের কাছে শিখেছি, এবং সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে শিখেছি। বছর 2.5-3 সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে আমি শিখেছি। এইবারে আসছে গানটা, কিভাবে আমরা গাইব। এবার দেখবেন নজরুল কোথায় জিতছেন। যদি বলেন যে নজরুলের এই ইমেন্স পপুলারিটি কেন, এই ইমেন্স পপুলারিটি কোত্থেকে এলো? ফ্রিডম। কোনো ধর্ম আটকে রাখে মানুষকে, ধর্ম তো সামাজিক একটা ব্যবস্থা, কোনো ধর্ম খুলে দেয়। স্বামী বিবেকানন্দ যেটা বলেছেন যে ব্রাহ্মণ্য ধর্মের ও মনুবাদের মানে পেশন পীড়নের কারণে সাধারণ কর্মী মানুষ তারা ইসলাম গ্রহণ করে মুক্তি পান। এই যে মুক্তি দিচ্ছে, এই মুক্তি যে দিতে পারে সে মানুষের কাছে চলে আসে। সঙ্গীত হলো তার একটা খুব বড় জায়গা। যেমন গণসঙ্গীত মানুষকে হৈ হৈ করে গাওয়ার অধিকার দিয়েছে, ফলে মানুষ গণসঙ্গীত গেয়েছে, এখনো গায়। নজরুল আর রেখে ঢেকে গাওয়া নয়। এবারে ধরুন এই একটা জায়গা আপনাদের দেখাই কোথায় তফাৎগুলো হচ্ছে। ফুটিল শাখে মুকুল ও রাঙা চরণ ঘায়, রুম ঝুম। আমার এক ছাত্রী এখানে শুনছেন, তার নামটা ফুটে উঠলো, তাকে আমি একদিন এই গানটা শেখাচ্ছিলাম। এবারে এই ভেরিয়েশন সতীনাথবাবু যখন গাইছেন এবং পরে যখন ট্রিবিউট টু কাজী নজরুল ইসলাম এই লং প্লে রেকর্ডটা বেরোলো HMV থেকে কলকাতায় 70-71 সালে, বোধ হয় 70 সাল, তখন সতীনাথবাবু এই গানটা তাতে ছিল। এবারে উনি যখন আমায় শেখাচ্ছেন বলছেন, জানিস সুমন, এই যে জায়গাটা ফুটিল শাখে মুকুল ও রাঙা চরণ ঘায়, এইবার তো আমিও গেয়েছি, তোকেও শেখাচ্ছি, ও রাঙা
চরণ ঘায় রুমু ঝুমু রুমু ঝুম। বলে এইটা কিন্তু ট্রেনার সন্তোষ সেনগুপ্ত তিনি বলছেন, এবং নিতাই ঘটক বলছেন, সতীনাথ তুমি একটু তোমার মতন করে নাও না গো। এইটা নজরুল অ্যালাউ করেছিলেন, এইখানে নজরুল বেরিয়ে গেলেন, এইখানটায় নজরুল বেরিয়ে গেলেন। অর্থাৎ ফুটিল শাখে মুকুল ও রাঙা চরণ ঘায় রুমু ঝুম, এটা গাইতে পারতেন, গাইছেন, কিন্তু ও রাঙা চরণ ঘায় রুমু ঝুম রুম। এবার কেউ বললেন এই কালো আতির মতো লাগছে, যে লাগছে একটু, যদি বেশি করেন কালো আতি হবে, এ আর এক বিপদ। একবার খুব এক বড় নজরুল গীতির শিল্পী কলকাতার, তার গান সম্পর্কে জহর রায়, আমাদের যিনি অভিনেতা, চমৎকার মানুষ, ভীষণ ভালো অভিনেতা এবং খুব পণ্ডিত মানুষ, জানেন জহর রায় নাটক বিষয়ে পণ্ডিত ছিলেন, এটা অনেকে আমরা জানি না। জহর রায়কে গিয়ে একজন বলেছেন যে অমুকের গান আপনার কেমন লাগে, তাই বলছে দেখো গিলে যদি পাঞ্জাবির হাতায় হয় তাহলে ঠিক আছে, সারা পাঞ্জাবিটাই যদি গিলে হয় তাহলে তো মুশকিল। আমি এখানে একটা গিলে হলো ঠিক আছে, এটা হলো, এবারে পুরো জামাটাতেই গিলে করা তাহলে কী করে হবে, তাই না? কাজে সেই মহিরুহের গান কিন্তু গিলে সারা গানে ছিল। ফলে আমি যদি ফুটিল শাখে বকুল ও রাঙা চরণ ঘা এইরকম করতে থাকি, তো পাগলামো হয়, পাগলামো। এটাও কেউ কেউ করেন, তো বদভ্যাসের সাথে কী করে যাবে। এইখানে শুধু একটা কথাই বলার আছে, ধরুন আপনারা একটা গল্প লিখছেন, একজন কেউ বলছে একটা ছোট গল্প দেবে, তুমি তো কি সুন্দর গল্প বলো, এটা লিখে দাও না। আমি এবার লিখতে আরম্ভ করলাম। সেদিন দেখা হলো সোহেলের সঙ্গে, দিনটা ছিল রোববার সকাল। সোহেল যাচ্ছিলেন বাজারে। এই অবধি লেখার পর হঠাৎ আমার মনে হলো, আচ্ছা আমি তো আরও অনেক বাংলা শব্দ জানি, ওইগুলো লিখি না। ফলে আমি লিখলাম। এরপর আমার লেখার দরকার ছিল, উনি বাজারে যাচ্ছেন, আমি যাচ্ছিলাম সেলুনে চুলটা কাটতে। রাস্তায় দেখা, আমি বললাম এই সোহেল যাচ্ছ কোথায়, যার দেখাই পাই না তোমার। এইটা হতো গল্পের জায়গাটা। আমার কিন্তু মাথায় ঢুকেছে না, ওইটা বললে তো আমি তো এই যে শাকিরা, পারভিন, সুমা, তারপর তাজিমা বিবি, সামাউল মণ্ডল, এরা তো মানবেন না, এরা বলবেন এ আবার কি, কবি সমর্থ দেখছি বাংলা যায় না, দেখছি পণ্ডিত না। ফলে আমি পাণ্ডিত্য ফলানোর জন্য কী করলাম, তিনি যাচ্ছিলেন বাজারের দিকে, প্রত্যুৎপন্ন অতীত্য কিম্ভূত কিমাকার কুম্ভকর্ণ বলিহারি তোমার মনোনিবেশ, এরকম একটা কথা লাগিয়ে দিলাম কিছু কটা। তাতে কী হলো, পাগলামি হলো না, কেউ তো কিছু মানে বুঝতে দাঁড়াবে না। গানও সেরকম, আমরা এটা ভেবে দেখি না যে গানটা যেটা সহজে করা যেত সেটাকে আমি যদি প্যাঁচ পয়জার করে দিই তা তো হবে না। ধরুন আমি জীবনানন্দ দাশের একটা কাব্যগ্রন্থটি নিয়ে, সংকলন নিয়ে বসেছি, কেন বলবো, জীবনানন্দ দাশের ওপর নজরুলের ইনফ্লুয়েন্সটা দেখানোর জন্য। ওর প্রথম দিকের কবিতা, আমি কবি সেই কবি, এটা কালী কলম পত্রিকা, চৈত্র 1333, তাতে লিখছেন। ভাই আবার বলছি, প্লিজ ভাই তানুলা চক্রবর্তী, অনুগ্রহ করে এইসব প্রশ্ন মন্তব্য ছেড়ে দিন না, তো শুনুন না মাইরি, আমি সব জানিও না, আমি অশিক্ষিত লোক, কেন এরকম করছেন। আচ্ছা, এবারে জীবনানন্দ দাশ লিখছেন, আমি কবি সেই কবি, আকাশে কাতর আঁখি তুলি হেরি, ঝরা পালকের ছবি, নজরুল বসানো। আনমনা আমি চেয়ে থাকি দূর হিঙুল মেঘের পানে, মৌন নীলের ইশারায় কোন কামনা জাগিছে প্রাণে। এরপরেই যদি হঠাৎ নজরুল জীবনানন্দ দাশ লিখতেন, তারপরে আমি কবির সমান দেখিয়া কাঁদিন জোরে, এমন সময় সবাই বলিল ওরে 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 ওরে, যে হঠাৎ লিখে দিলেন, বা আপনারা কেউ লিখলেন যারা যে সমানে
বুলবুল কাঁধে গজল টজল এইসব করছেন, তারা যদি লিখতে আরম্ভ করে দেন তাহলে লোক বললো এটা কী হলো, এটা কি, এত উল্টো পাল্টা হয়ে গেল, নষ্ট হয়ে গেল সব, কি মুশকিল। তখন ফারা দোলন বা তৃষা ঘোষ বলবেন এ কী সর্বনাশ, কী সুন্দর হচ্ছিল কবিতাটা। এবারে বুকের বাদল উথুলি উঠিছে কোন কাজরির গানে, দাদুরি কাঁদানো সাঙন দরিয়া হৃদয় উঠিছে দ্রবী। বাবা, কিন্তু একদম নজরুল বসানো। এইবারে দ্রবীর সঙ্গে আমি বললাম না, আমায় মেলাতে হবে। আমি বলিলাম সোমবার দিন দেখিব ঠিকই রবি, তারপর আমি তুমি মিলিয়া, আমরা সবাই মিলিয়া মিলিয়া আঁকিব বিশাল ছবি। এটা কি হলো, এটাতে ঘন্টা হলো, এটাতে হলো যে বাড়াবাড়ি হলো, বোকামি হলো, গুলিয়ে সর্বনাশ হলো। কিন্তু সঙ্গীতে ঠিক এটাই হয়। ফলে সতীনাথবাবু গাইছেন সে নাচে তটিনী জল টলমল টলমল, এরপর একটা ভেরিয়েশন করছেন সে নাচে তটিনী জল টলমল। কিন্তু আপনি যদি আমায় বলেন, আমি সতীনাথবাবুকেও বলেছিলাম, আমি ওইটা না করলে বোধহয় গানটা একটু ভালো হতো, ওই এম্বেলিশমেন্টটা নাই বা হতো। যেমন মেয়ে সাজানো হচ্ছে, কনে সাজানো হচ্ছে, এদিকটা করছে, ওদিকে ফটো দিয়ে একসঙ্গে মিলে সবাই মিলে করতে আরম্ভ করে সব গুলিয়ে গেল। এরপর হঠাৎ আরম্ভ হয়ে গেল মেহেদি দিয়ে বাড়ির নকশা করা, সর্বনাশ হয়ে গেল। আমি এসেছিলাম যাকে বিয়ে করতে, তো অন্য লোক, এ কি মুশকিল, এদের জন্য নিজের ওর মাসুতো বোনকে চালিয়ে দিচ্ছে এই বলে। তা এই যে সে নাচে তটিনী জল, কত দরকার কি বলুন তো, সে নাচে তটিনী জল টলমল টলমল, বনের বেনি উতল ফুল দাল মুরছায়। এই যে নজরুল এটা লিখতে পারলেন এবং সুর করে এই যে ফর্মটা দিয়ে দিলেন না, এবারে ভাবুন বাঙালি যেখানে একটু গান গাইতে পারে সে তো এটা গাইবে। সে কিন্তু তখন অনেক ভারী কি জিনিস একটু এড়িয়ে যাবে। এই কথাগুলো দেখুন কি আশ্চর্য, মানে কথাগুলো একটা সৌন্দর্য যেমন আছে তেমনি রয়েছে একটা চলত শক্তি। সে নাচে তটিনী জল টলমল টলমল, বনের বেনি উতল ফুলদল মুরছায়। উনি ধরছেন কিন্তু রূপ দিচ্ছেন, ভাব না, এর মধ্যে কোনো ভাব নেই, ক্ষমতা আছে, রূপ দেওয়ার ক্ষমতা। দুলিছে মেঘলাহার শ্যামলি শ্যামলি মেঘমালায়, দুলিছে মেঘলাহার। এটা সতীনাথবাবু আমায় শিখিয়েছিলেন। এটাকে অন্যভাবে গাইতে পারেন সামান্য, হয়তো দুলিছে মেঘলাহার শ্যামলি, এটা কিন্তু একটু বেশি হয়ে যাবে। আমি যদ্দূর শুনেছি আমার পিতৃদেবের কাছে, যিনি রেকর্ডিংয়ে থাকতেন ওর সঙ্গে, যে উনি কিন্তু ওর খাতায়, আমার খাতায় লেখা থাকতো এইখানে পিয়ানো বাজিবে, এইখানে ছেলো বাজিবে, এইখানে বেহালা বাজিবে, সেতার যেন থাকে, ইত্যাদি ইত্যাদি। এবারে গাইতে গিয়ে কিন্তু উনি বলতেন একটু নিজের মতো করে নাও না, একটু নিজের মতো করে নাও। এটা কিন্তু রবীন্দ্রনাথের গানে সম্ভব না। এইখানটাতে কাজী নজরুল ইসলাম বেরিয়ে গেলেন, উনি অনেক বেশি সামাজিক হয়ে গেল তার গান। এই জায়গাটা খুব জরুরি। এই জায়গাটা যেখানে থাকে সেখানে শিল্প মুক্তি পেয়ে যায়। কাজেই এই দুলিছে মেঘলাহার শ্যামলি মেঘমালায়, এইটা আমাকে সতীনাথ মুখোপাধ্যায় বলছেন, এটা আমার নিতাই ঘটক বলছেন তুই এভাবে করে নে। উড়িছে এই নোটটাতে গেলেন, অলকার অলকার ঝড়কায়, তালিবন থইতা থই করতালিহানই কবি। ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়।
এইখানটা আপনারা কল্পনা করতে পারেন কেউ নাচছেন, এই আমারই তো মনে হচ্ছে এখন ঘরে যদি কেউ নাচতেন। দেখুন, নৃত্যশীলতা নজরুলের গানকে মানুষের শরীরের কাছে নিয়ে আসতে পেরেছি। রবীন্দ্রনাথের গান মানুষের শরীরে আসেনি, কাজী নজরুল ইসলামের গান বাংলা গানকে শারীরিক করে তুলতে পেরেছে, এইখানে তার জয়। তালিবন থইতা থই করতালিহানই, এর মধ্যে আর কারুকার্য করার দরকার কি? কি দরকার? আমরা তো সমস্ত ছবিটা পেয়ে গেলাম, রূপটা পেয়ে গেলাম। কবিতর তমালি কই শশিছে পুবালি বাই রোমু ঝুমু রোমু ঝুমু রোমু ঝুমু রোমু ঝুম। এবার আপনারা বললেন, আরে কবির, আরে এই তুমি এই সুরটা কোথায় পেলে? সতীনাথ মুখোপাধ্যায়। এবার সতীনাথ মুখোপাধ্যায়কে যদি জিজ্ঞেস করতে বললে আমি নিতাইতা শিখিয়েছে, আমাকে সন্তোষ সেনগুপ্ত শিখিয়েছেন, ট্রেনার HMV। এই যে রুমু ঝুমু রুমু ঝুমু রুমু ঝুমু, মাথায় মেরে বেরিয়ে গেল, মেরে বেরিয়ে গেল। এইখানটায় নজরুল ঢুকে পড়লেন আমাদের বাংলার ঘরে ঘরে। ফলে একটা হারমোনিয়াম নিয়ে এবারে আরম্ভ হয়ে যাচ্ছে। একটু ছড়িয়ে নিই, ধরুন বসিয়া বিজনে কেন রে কামনে পানিয়া ভরণে চলো গরি বসিয়া বিজনে। এটা আমি সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে শিখেছি। এটা ওই ট্রিবিউট টু সে ইট উইথ ফ্লাওয়ার, এই কাজী নজরুলের প্রতি সম্মান জানিয়ে HMV 60-এর দশকের একদম গোড়ায় যে লং প্লে রেকর্ডটা বের করেছিলেন, তাতে এই গানটিও সতীনাথ মুখোপাধ্যায় গিয়েছিলেন। যেহেতু আমি ওর ছাত্র ছিলাম, তাই ওর কাছে শেখা। এইবারে চলো জলে চলো কাঁদে বন তলো ডাকে চলো 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 নাহরি। কিন্তু এর নানান ভেরিয়েশন শুনেছি। কিরম? চলো জলে চলো কাঁদে বন তলো ডাকে চলো 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 লহরি, এরকম শুনেছি। মানববাবুকে হয়তো শুনেছি। এইখানটা কিন্তু নজরুল খুলে দিচ্ছেন দরজা, এবং এইখানটাতেই আমরা মুক্তি পাচ্ছি। ফলে বেলা চলে যায় বলাকা পাখায়, সতীনবাবু কি গাইছেন? বলাকা পাখায় বেলা, বিউটিফুল। এটা এই স্কোপটা রয়েছে, কিন্তু এটা আছে বলেই আমি বাড়াবাড়ি করবো তা না, তাই না? তাহলে কি হবে? সেই যে হাঁসটা রোজ একটা সোনার ডিম দিতেন, লোভী চাষি, মানে রোজ একটা দেয়, এটাকে কাটি, তাহলে অনেকগুলো সোনার ডিম পাবো। না, মরেই গেল হাঁসটা, তিনি মারা গেলেন আর ডিম দিলেন না। কাজেই একটা জায়গায় একটা ডিম, সোনার ডিম আসছে মানে যে আমার 3টে সোনার ডিম তখনই পেতে হবে তা কিন্তু না। এই পরিমিতি বোধটা যদি না থাকে, তাকে শিল্পী আমরা বলতে পারবো না সিরিয়াসলি। ফলে এই বেলা চলে যায় বলাকা পাখায় বিহগের বুকে বিহগি লুকায় কেঁদে চোখা চোখি মাগিছে বিদায় বারো আরো সুরে ঝুরে মাসুরি। সতীনাথ বাবুর গাওয়া। এবারে আমি যদি গাই, আমার 73 বছর বয়স চলছে, কোনোদিনই খুব ভালো গান গাইনি, এখন তো আরও পারি না, এখন ভালো। তাহলে আমি কি করব? সিম্পল রূপ, আমি বলবো সিম্পল। কেঁদে চোখা চোখে মাগিছে বিদায়, সত্যেন্দ্রবাবু গিয়েছিলেন। বেশ,
কেঁদে চোখাচোখি মাগিছে মাগিছে বিদায়, বারো আরো সুরে ঝুরে বাঁশরি বসিয়া বিজনে। এই যে পরিসরটা, তা কিন্তু একটা বাঁধা জায়গা আছে। আমি যদি সেটা সমানে পেরোতে চাই তাহলে কিন্তু রসভঙ্গ হবে। এরপর দেখুন খালি গলায় গাইব। বেলা গেল বধূ ডাকে ননদি, চলো চলো নিতে যাবিল যদি, কালো হয়ে আসে ক্যা বাত হয়। এই যে টাক করে স্বরটা পাল্টালেন, শ্রীমতী মনীষা দাশগুপ্তর প্রশ্নের পেছনে এই জিজ্ঞাসাটাই ছিল যে এইটা একজন শিল্পী পাচ্ছেন কী করে। এইখানটা পাচ্ছেন উনি কাজী নজরুল ইসলাম বলে। মোট 7 বছর বয়সে যা বাজাতেন তা একটা বিস্ময় ছিল। তেমনি সব বড় শিল্পী এরকম কাজ করে থাকেন, মানে সঙ্গীতে এবং সঙ্গীতের বাইরেও। তা এই যে জায়গাটা, বেলা গেল বধূ বেলা, এইসব যদি আমি সমানে বাড়াতে থাকি, তার একটা সীমা থাকা উচিত। যে আমি পারি অতএব করব, এটা তো ঠিক না। যেমন আমি প্রত্যুৎপন্ন অনুদিত কথাটা জানি, আমি বিলম্বিত লয় ঘর জানি, অনুষ্টুপ ছন্দটাও জানি। ফলে আমি এই কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান অনুষ্টুপ ছন্দ, এরকম যদি বলি তাহলে কি হয়? আমি রবীন্দ্রনাথের এই কবিতাটায় হঠাৎ করে, বা পথে হলো দেরি ঝরে গেল ছিরি দিন গেল বৃথা প্রিয়া, এরপর আমি কিন্তু বাংলার আরও অনেক শব্দ জানি, যেমন বহুব্রীহি, বিপ্রতীপ, আরব্ধ। এবার আমি তাই সেগুলো ফলাতে আরম্ভ করলাম। পথে হলো দেরি ঝরে গেল ছিরি দিন গেল বৃথা আরব্ধ, কেন যে তুমি কিংকর্তব্য বিমূঢ় প্রসেনজিৎ প্রহসনম দুমদাম। এটা কি হলো? পাগলাম হলো, তাই না? তা এই ধরনের পাগলামিতে পেয়ে বসে। এইখানটায় যিনি পরিমিতিটা রাখতে পারেন, তিনি হলেন সেই মানুষটি যিনি কোথায় কাজী নজরুল ইসলাম পাল্টে দিচ্ছেন। একদিকে উনি ছন্দময়তা আনছেন, ধরুন গজল এবং কাওয়ালি কিন্তু খুব একজন এই মর্মে একটা প্রশ্ন তুলেছিলেন, কিন্তু প্রশ্নটা এরকম দুম করে উত্তর দেওয়া যাবে না। সেটা হলো যে দুটোই কিন্তু দুটো আঙ্গিক। ধরুন কাওয়ালি আমরা সবাই জানি, বরসাত কি রাতে, না তো কারবা কি তলাশ হ্যায়, না তো হামসফর কি তলাশ হ্যায়, না তো কারবা না তো কারবা কি, না তো কারবা কি তলাশ হ্যায়, না তো হামসফর কি তলাশ হ্যায়। তা এই যে এই কাওয়ালি ছন্দটা, তেমনি এবারে আসছে কাওয়ালি এবং আমির খসরু বলা হয়, আমাদের হজরত আমির খসরু, তার উপর শান্তি বর্ষিত হোক। হজরত আমির খসরু আমাদের হিন্দুস্তানি সঙ্গীতের জনক। কেউ কেউ বলেন খেয়ালেরও জনক, কেউ কেউ বলেন কাওয়ালির জনক, কেউ কেউ বলেন গজলেরও, অনেক কিছুরই জনক তিনি, অনেক কিছুর মধ্যে থেকে। অর্থাৎ মুসাফির মুছরে আঁখি জল ফিরে চল আপনারে নিয়া। আবার বলছি, আমার 73 বছর বয়স, আমার ল্যারিংস সবসময় আমার মাথাটাকে মান্য করছে না। আবার অনেক সময় আমি ভদ্রতা করে বিনয় করে যা বলি, লোকে সেটাকে ঠিক ধরতে পারে না। কিছু ভাববেন না, এই রেন্ডিশনটা করতেই। আপনি ফুটেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া, মুসাফির
মুছরে আঁখি জল ফিরে চল আপনারে নিয়া আপনি ফুটছিল ফুল কি আছে আপনি ঝরিয়া। এই যে ফর্মটা বাংলায় ছিল না। বরসায় ফুটল না বকুল পৌষে ফুটবে কি সে ফুল। এই যে কথাগুলো আসছে যেন শরৎকালে যেভাবে শিউলি ফুল ঝরে পড়ে ঠিক সেইভাবে বৃষ্টি যেভাবে ঝরে পড়ে এই নজরুল। বরসায় ফুটল না বকুল পৌষে। যারা এই গান গাইবেন তারা যদি খালি কালো আতি করেন আর এসব কসরত দেখান তাহলে কথাগুলোর যে মাধুর্য, যে মজা, যে চলন। ফুটবে কি সে ফুল এ দেশে, এরপরেই ভাবুন ঝরে শুধু ভুল এ দেশে, ঝরে শুধু ভুল নিরাশায় কানন ভরিয়া। ভালো হলো না, পারবো না, কেন ওই আরোহণের তানগুলো বয়স হলে চলে যায় জানেন। 60 পেরোলে আর আপনি আরোহণের তান পারবেন না, অবরোহণে হয়। মুসাফির মুছরে আঁখি জল, এটা হবে ফিরে চল আপনারে নিয়া। কোন রকমে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কোনো রকমে হয়ে গেছে। রে পাগল কতই দেয়ালি জ্বালিলি তোর আলো জালি রে পাগল। এবারে মানববাবুকে কতই দেয়ালি, সুন্দর লাগলো, কিন্তু এটা যদি আর বাড়ানো হয় তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে, তাহলে আবার সেই সোনার ডিম দেওয়ার ব্যাপারটা হয়ে যাবে। একটা তো দিনে দিচ্ছে, আর কেন? এলো না তোর বনমালী, এর মধ্যে বনমালী কথাটা ঢোকাচ্ছে এই সুরের উপর এবং ছন্দ। এলো না তোর বনমালী আধারাজ তোর দুনিয়া মুসাফির। এ বড় আফসোসের কথা যে আজও আমি জানি না বাংলাদেশে কী হচ্ছে, আমি তো বাংলাদেশে থাকি না, পশ্চিমবঙ্গে না আমরা কিছু তৈরি করতে পারিনি জানেন। আমরা 2-3 জনকে নিয়ে 4 জনকে নিয়ে এরকম কাওয়ালি বা গজলের মতন করে কিছু কিছু আইটেম তৈরি করতে লোকের ভালো লাগতো। যাই হোক, তা এই যে ছন্দ, এই যে চলন কেমন, মুসাফির মুছরে আঁখি জল ফিরে চল আপনারে নিয়া আপনি। এটা আমি জানি না ভাই, উনি এক্সপোজ ছিলেন আসলে। শুনুন, শ্রীমতী তানুলা চক্রবর্তী যেমন এত এই প্রভাব কিছু আমার ওপর ওয়েস্টার্ন মিউজিকের প্রভাব কী করে বলেন? আমি তো সাহেবের ঘরে জন্মাইনি, আমি তো ভেতো বাঙালি উমা চাটুর্যের, সুধীন চাটুর্যের ঘরে জন্মেছি। তারপর পড়লো কী করে ইনফ্লুয়েন্সগুলো? রবীন্দ্রনাথের ওপর পড়লো, ডিএলআর ওপর পড়লো কী করে? কত লোকের অদ্ভুত অদ্ভুত, সলিল চৌধুরীর ওপর ওই ইনফ্লুয়েন্সগুলো পড়লো কী করে, তাই না? এটা বলা যাবে না, উনি এক্সপোজড। দেখুন এরা সব বড় বড় মানে ব্লটিং পেপারের মতো টেনে নেন, ব্লটিং পেপারের মতো টেনে নেন। এই ক্ষমতাটা চলে গেছে, দরকার নেই তো। দেখুন আবার বলছি যে কাজী নজরুল ইসলাম যখন গান তৈরি করছেন ইন্ডাস্ট্রিতে কিন্তু গান পিছু টাকা পেতেন, তার সংসার চলত। তিনি ধনীর পুত্র ছিলেন না। রবীন্দ্রনাথকে গান বেচে খেতে হয়নি, কাজী নজরুল ইসলামকে খেতে হয়েছে, শচীন দেব বর্মনকে খেতে হয়েছে, হিমাংশু দত্তকে খেতে হয়েছে, সলিল চৌধুরীকে খেতে হয়েছে। কবির সুমন বাংলা আধুনিক গান বেয়ে খেয়েছে এবং অনেক টাকা আয়কর দিয়েছে, সেই টাকা দিয়ে টিউবওয়েল বসেছে। আমার চেয়েও বেশি আয়কর দিয়েছেন সলিল চৌধুরী বা মান্না দে, এখন কথা, বা হেমন্ত মুখোপাধ্যায়। এবারে তা এই যে প্রফেশনাল শিল্পীরা গাইছেন, এটা খুব জরুরি। 90 দশকে যে অদ্ভুত সুন্দর মজার ব্যাপারটা হলো কি, মানুষ নিজে গান লিখে গাইছে, কিন্তু বাজে ব্যাপারটা কি হলো, অযোগ্য লোক গাইছে। ফলে 7-এর দশক অবধি
আমরা যে শুনেছি, ধরুন, সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায়, তুমি ভোরের আকাশ হয়ে দাঁড়িয়েছিলে, এই আর পেলাম না আমরা। কেন? কেন হয়ে ওঠাটা তো নেই। আমার মাথায় আইডিয়া আসছে, অতএব আমি লিখে ফেললাম, এটা তো হলো না। আমার পাটা নিষ্পিস করছে, তাই আমি একটা ফুটবল খেলতে নেমে পড়লাম। মাঠে ভালো খেলা হচ্ছে, আমিও ভালো, আমি স্ট্রাইকার, আমি এটা মারবো। এটা তো পাগলামো, তাই না? কাজেই এইখানটাতেই কাজী নজরুল ইসলামের ডিপার্চার, যে তার কাছে আসছেন কারা? তার কাছে আসছেন শচীনদেব বর্মন। কুহু 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 কোয়েলিয়া কোয়েলিয়া কুহুরিল মহুয়া বনে মহুয়া বনে মহুয়া বনে কুহু। ঐশ্বরিক এই গানের উপর শান্তি শুধু না, সব কিছু বর্ষিত হোক। কুহু কুহু কুহু, ছন্দটাকে নিচ্ছে কিভাবে দেখুন লোকটা। কোয়েলিয়া, দয়া করে এটা শচীনদেব বর্মনেরটাই শুধু শুনবেন, দয়া করে অন্য কারোরটা শুনবেন না প্লিজ, রিমেক শুনবেন না প্লিজ। কাজী নজরুল ইসলাম ডাইরেক্টর ছিলেন স্টুডিওতে, প্লিজ। কুহু 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 কোয়েলিয়া কোয়েলিয়া কুহুরিল মহুয়া বনে মহুয়া বনে মহুয়া বনে কুহু 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 কোয়েলিয়া কুহুরিল মহুয়া বনে 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 কুহু কুহু কুহু। আমি তো কিছুই গাইতে পারছি না, একটু বিনয় করে বলছি এটা। বলা বাহুল্য, শচীনদেব বর্মনের যখন এটা গিয়েছেন তখন তার বয়স কত? 40ও না, তাজা। চমকি জাগে নিশীথ শয়নে মহুয়া বনে। কাজেই এইখানটায় মুক্তি দিচ্ছেন। তেমনি এত জল ও কাজল চোখে পাশানি আনলো বলকে। দয়া করে এই প্রসঙ্গগুলো অন্য জায়গায় রাখুন না ভাই। ও ভাই, ও প্রণত ভট্টাচার্য মশাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা তো কাজী নজরুল ইসলাম ও বাংলা গান নিয়ে আলোচনা করছি, ছেড়ে দিন না, ওই প্রসঙ্গটা পরে হবে, কেমন? আসসালামু আলাইকুম, পরে হবে। এত জল কাজল চোখে পাশানি, এটা ছিল না। আনলে বলকে এত জল, এটা কিন্তু আবার গজল। আচ্ছা, আরেকটা কথা আপনাদের একটু বলা দরকার। পাকিস্তানে তারপর মানে গত 30 বছরে গজল নামে যেগুলো চলছে ওগুলো কিন্তু ঠিক গজল না। হিন্দুস্তানের হিসেবে এবং পাকিস্তানের হিসেবে ওগুলো কিন্তু গীত। গজলের মধ্যে হচ্ছে তাল ফেরতা হয়। কাজী নজরুল ইসলাম যেটা করতেন, ওর গজলে কিন্তু তাল ফেরতা আছে। তাল ফেরতা না থাকলে গজল হওয়া খুব মুশকিল। যেমন আপনি যদি বেগম আখতার শোনেন, ये नथी हमारे किस्मत, আর কাজী নজরুল ইসলাম জি কেন, ও ম্যাডাম, মানে কাজী নজরুল ইসলাম জি কেন? কাজী নজরুল ইসলাম আমার GHMNOP দরকার কি? এ আর এক মুশকিল। ও মশাই, দীর্ঘকাল ধরে, না ঠিক আছে প্রণতবাবু, ঠিক আছে, প্রণতা ভট্টাচার্য, আমি আমি হয়তো আপনার নামটা ইংরেজিতে পড়ছি বলে হয়তো ঠিক উচ্চারণ করতে পারছি না, না না, ক্ষমা চাই, কোনো ক্ষমার প্রশ্ন না, ছি 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 ছি, আনন্দের জায়গা, পরে আমরা করবো, নিশ্চয়ই করবো। কারণ কাজী নজরুল ইসলাম জি, এটা আমি জীবনে প্রথম শুনলাম, এই সর্বনাশ। যাই হোক, না না, এত দূর যায়নি, আমরা কিন্তু ভোটে জিতেছি, জি পার্টি কিন্তু হেরে গেছে। বাংলা জিতেছে, জি হেরেছে। কাজী নজরুল ইসলাম যথেষ্ট, তাই না? ধরুন আবু সৈয়দ আয়ুব জি, এটা কি করে হয়?
বা কাজী আব্দুল ওদুদ জি, তা তো না, কাজী আব্দুল ওদুদ পশ্চিমবঙ্গ, তাই না? জি হেরেছে, আবার হারবে, বাংলা জিতেছে এবং জিতবে। তা এই যে ধরুন আমরা যদি এবারে এই জায়গাটা দেখি, ধরুন আমরা ফিরে আসি, আসুন ইনফ্লুয়েন্সটা দেখব। রুম ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়, কাজী নজরুল ইসলাম বাঙালির ছেলে, বাংলার ছেলে, ক্যা বাত হ্যায়। ঠিক, আমরা যদি আরেকবার রুমু ঝুমু গানটাতে ফিরি, কতগুলো জায়গা আমরা পাবো। রুমু ঝুমু রুমু ঝুম কে দান আমি রুমু ঝুমু রুমু ঝুম কেলে নুপুর পায় রুমু ঝুমু রুমু ঝুম। এইবার দেখুন আমরা এখান থেকে একটা কাঠ নিই, এটা তো কাজী নজরুল ইসলাম, তা ওর প্রভাবটা কোথায়? কাট্টু সতীনাথ মুখোপাধ্যায়, সব কিছু ছেড়ে যদি তোমার আগে চলে যাই, তুমি কেঁদো না, জীবনের পারেতে আমি তব পথ চেয়ে রব, তুমি ভেবো না, সব কিছু। গোজামিল দিলাম, আরো ভালো হতে পারতো, এই বয়সে আর হবে না, কিন্তু তাও কোনো রকমে তীরে ভিড়িয়েছি নৌকোটাকে। সব কিছু ছেড়ে যদি তোমার আগে চলে যাই, তুমি কেঁদো না, রুমু ঝুমু রুমু ঝুম। বুঝতে পেরেছেন লিঙ্কেজটা কোথায় হচ্ছে? কেলে নুপুর পায়, ছন্দ আলাদা, তা আলাদা আলাদা, কিন্তু কোথায় যেন ভেতরে রসটা যাচ্ছে। সব কিছু ছেড়ে যদি তোমার আগে চলে যায়, এ কিন্তু আপনার গজল থেকে নেয়া, এটা গজল। তুমি কেঁদো না, জীবনের ওপারেতে আমি তব পথ চেয়ে রব, তুমি ভেবো না, সব কিছু ছেড়ে। তেমনি ধরুন বুড়ো হয়ে গেছি, মাথায় দুম করে আসে না এখন, তা তানা সমাদ মনে পড়ে গেছে, নজরুলের গানটা মনে আছে আপনার? সেখান থেকে আসছে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। গজল কাওয়ালি ভেঙে করা, কিন্তু উৎসে রয়েছে নজরুল। কেমন রুমু ঝুম, একটা গানের মেজাজ আর ঘরটাকে দেখুন। আমরা যেমন হিন্দুস্তানি সঙ্গীতে মেল বা ঠাট বলি, একটা ফ্যামিলি যেখান থেকে রাগগুলো বেরোচ্ছে। কর্ণাটিক সঙ্গীতে আমরা বলি মেল আর কর্তা, যেখান থেকে জন্মম রাগ, অর্থাৎ ওইখান থেকে যে রাগগুলো বেরোচ্ছে। তেমনি নজরুলের এক একটা গান যেন এক একটা ঠাট, এক একটা মেল, সেখান থেকে গান বেরোচ্ছে। একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, তার সোনার অঙ্গ দেখে যে সোনার শরম লাগে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো স্ট্রেট, কিন্তু ইমপ্রেশনটা আসছে। পদ্ম ফুলে ভ্রমরিল কেমন মধু তার, এমন মধু বধুর বুকে সেও মেনেছে হার, তার চরণেতে নুপুর বাজে মরণের সাজ জাগে, সে নাচে তটিনী জল টলমল টলমল বনের। নজরুল, নজরুল। বেনি উতল ফুল দল মুরছায়
রোমু ঝুমু রোমু ঝুমু রোমু ঝুমু রোমু ঝুম। শিবরঞ্জনীর চেয়ে বেশি মানে আপনার নামের উচ্চারণটা বুঝতে পারছি না, তাই কি এটা পিঠের সঙ্গে বারোয়া লাগানো। বারোয়া রবীন্দ্র নজরুলের খুব প্রিয় রাগ ছিল, বারোয়া লাগতো করি। যাই হোক, তাই এই যে যেটা হচ্ছে যে একটা ক্লাস তৈরি হচ্ছে এবং সেটা অ্যাফেক্ট করছে, এইখানে কাজী নজরুল ইসলামের কৃতিত্ব। ধরুন সুধীরলাল চক্রবর্তী, খেলাঘর মোর খেলাঘর, খেলাঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনায়। বাঁশি কেন তবু নাম ধরে ডাকে আজ মোর আঙিনায় নয়নের যমুনায়। এটা কিন্তু রবীন্দ্রনাথের প্রভাবে না, কাজী নজরুল ইসলাম। মালতীর মালাখানি রেখে গেলে অভিমানী, আশার মুকুল সেথায় বিরহে ঝরিয়া যায়। অ্যাটিচিউডটা দেখুন। আমি চিরতরে, পঞ্চম করিনি, আমি চির, তনুলা চক্রবর্তী, নমস্কার নমস্কার, ধন্যবাদ। আমি চিরতরে দূরে চলে যাব, তবু হয়তো সরে যাব, আমারে দেব না ভুলিতে। তা দা 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 দা। বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যাবে খুলিতে, ওগো তবু আমারে দেব না ভুলিতে। তোমার সুরের নেশায় যখন ঘুমাবে, ঝিমাবে নাকি ঘুমাবে আকাশ, কাঁদিবে পবন। না না, আমি কথাগুলো ভুলে গেছি। এইবারে এই এই যে সুরের অ্যাপ্রোচ, দূরে চলে যাব, ঠিক আছে আমি জানি, কিন্তু এনিওয়ে এখন কথা ভুল হবে, কথা এটা সম্ভব না, একটা লোকের মাথায় এত কিছু থাকা, না এটা সম্ভব না। যেটুকু আছে সেটাই আর কোনো দিন হবে না, এটা নিয়ে থাকুক। এবারে বাকিটা নিজগুলো সকলে বসিয়ে নেবেন। এই যে অ্যাটিচিউডটা, যে সুরের অ্যাটিচিউড, আসিবে তোমার পরম উৎসব, কত প্রিয়জন কি জানে। বাত হ্যায়। এটা অবশ্য সতীনাথ বাবুর গায়কি, হয়তো অন্য কেউ অন্যভাবে গাইবেন, কিন্তু এটা কিন্তু ভেতরে রয়েছে, নয়তো এই গায়কিটা আনা সম্ভব না। আসিবে তোমার পরম উৎসব, কত প্রিয়জন কি জানে, মনে পড়ে যাবে কোন সে ভিখারি, পায়নি ভিক্ষা এখানে। ঠিক, হ্যাঁ জানি, এটা মনে পড়ছে, এটা এটা আমার মনে পড়েছে। আচ্ছা, তোমার রঞ্জ পথে যেতে হয়, চমকে থামিয়া যাবে বেদনায়। আচ্ছা এইবারে দেখুন কাট, যে প্রেম নীরবে কাঁদে, যে প্রেম নীরবে কাঁদে, সুধীরলাল চক্রবর্তী। কাজী নজরুল ইসলাম ইন্ডাস্ট্রিতে এসছেন, পশ্চিমবঙ্গের মিউজিক ইন্ডাস্ট্রিতে 35 সাল নাগাদ। তিনি, হিমাংশু দত্ত, সতীন্দ্র বর্মন মোটামুটি একই সময়। আর 4-এর দশকের শেষে আসছেন সুধীরলাল। যে প্রেম নীরবে কাঁদে, যে প্রেম নীরবে কাঁদে, কাঙাল হৃদয়ে
তৃষালো এ তারে সাধে। এই সুরটা নজরুলের গানের ওই সুরটা না হলে কিন্তু বোধহয় হতো না। যে প্রেম নীরবে কাঁদে, হাইলি মডার্ন। তেমনি নজরুল যেটা করছেন, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। এক একজন এক এক রকম সুর লাগান এখানে, এটা আমার কিছু করার নেই। বাতাস হইয়া জড়াইব কেশ। হে ভগবান, এটা একটুখানি যদি কম করা যায় আমার মনে হয় আরবার, কারণ জড়াইব কেশ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বাতাস হইয়া জড়াইব কেশ, এটা করলে কিন্তু আরো সুবিধা হয়। বেনি যাবে যাবে খুলিতে। আমার খুব ইচ্ছে মানুষকে যদি গানগুলো গাইতে হয়, এটা তার কঠোরতাটা কমাতে হবে, তার কমপ্লেক্সিটি কমাতে হবে, জটিলতা কমাতে হবে। মনে রাখতে হবে কাজী নজরুল ইসলাম কিন্তু এগুলো মানে নিউ অ্যারাইভেলসের জন্য করেননি, আনাড়িদের জন্য করেননি। ওর গান কিন্তু গাইতেন প্রফেশনাল গায়ক গায়িকারা, নয়তো এটা বের করা যাবে না মশাই। আসিবে তোমার পরম উৎসব, কত প্রিয়জন কে জানে। এটা কিন্তু হবে না। আমি যদি রোজ না রেয়াজ করতাম, আজ ৭৩ বছর বয়সে এটা আমি গাইতে পারতাম না, সম্ভব না। কাজেই আমার মনে হয় যে নজরুল গীতিকে যদি বাঁচতে হয় এবং বাঁচা দরকার, তা কিন্তু তার কঠোরতা একটু কমাতে হবে। তাই বলে তো নিয়ে ছ্যাবলামি করা চলবে না। আবার গিটার নিয়ে নাচ আরম্ভ হয়ে গেল, আর এক বিপদ। সেটা যেন না হয়, আশা করবো সেটা হবে না। কেমন হঠাৎ করে এটা জীবনমুখী নজরুল হয়ে গেল, বা রক, বাংলা রক নজরুল। আমার মনে হয় সেটা দরকার নেই। স্বাভাবিক থাক, হারমোনিয়াম বাজুক, পিয়ানো বাজলেও অসুবিধা নেই, অর্গান বাজলেও অসুবিধা নেই, সবই গানটা যেন বেশি করে বাজে, গানটা। এখন ধরুন আমরা আরেকবার তাকাই নজরুলের একটা কম্পোজিশনের দিকে। এই হচ্ছেন কাজী নজরুল ইসলাম, আসছেন এবার ঠুংরি এবং গজল দুটোকে নিচ্ছেন। কোন কুলে আজ ভিড়ল তোরি, এ কোন শোনা যায়, কোন কুলে আজ ভিড়ল তোরি, এ কোন সোনার গায়। আমার ভাটির তরি আবার কেন উজান যেতে চায়, কোন কুলে আজ ভিড়ল তোরি, এ কোন সোনার গায়। অন্তরটা ভাবুন। দুঃখের কান্ডারি করি ভাসিয়েছিলাম ভাঙা তরি। অনেকে এইখানটাতে সমানে যাওয়া আসা করেন, ভাঙা মানে সমানে না, দুঃখের কান্ডারি করি হাঁসটা একটা সোনার ডিম দেয় রোজ। ওকে কাটবেন না। দুঃখের কান্ডারি করি ভাসিয়েছিলাম ভাঙা তরি, ডাক দিলে কে স্বপন পরি নয়ন ইশারায়, কোন কুলে আজ ভিড়ল তোরি, এ কোন সোনার গায়। নাও দুঃখ নিভিয়ে দিয়ে ঘরের বাতি, সুরের বেসিক জায়গাটা পাল্টাচ্ছেন। ডেকেছিল ঝড়ের রাতি, কেলে মোর সুরের সাথী। পিলু বারোয়া হয়ে যাচ্ছে এখানে। কেলে মোর সুরের সাথী, কেলে মোর সুরের সাথী, গানের কিনারায়। সোনার দেশে সোনার মেয়ে, হবে কি মোর তরির নে, ভাঙা তরি চলবে
রাঙা অলকায় কোন কুলে আজ ভিড়ল তোরি। গানটাকে যদি মোটামুটি গেয়ে দেওয়া যায় আমার মনে হয় মানুষ আনন্দ পাবে কালো হাতি না করে। এই যে দেখুন, এই যে গানটা এলো, কোন কুলে আজ ভিড়ল তোরে এ কোন সোনার গায়ে, 3-এর দশকের গান। কাঠ নিন একটা আকাশবাণী রম্যগীতির গান, নিখিল ঘোষ শুট করছেন, অসামান্য সুরশিল্পী নিখিল ঘোষ, যিনি ছিলেন তবলার কুলগুরু, তিনি সুর করছেন, কৃষ্ণা দাশগুপ্ত গাইছেন। কে ভুলালে বারে বারে, কে ভুলালে বারে বারে, গান হারামি ছিল মনে মনে, গান হারামি ছিল মনে মনে, গহন অন্ধকারে কে। আমি জানি শ্রীমতী স্বপ্না মণ্ডল আমার বন্ধু, তিনি অনুষ্ঠানটি হয়তো দেখছেন, আকাশবাণী কলকাতার তিনি অনেক দিনের কর্মচারী, পরে তিনি স্টেশন ডাইরেক্টর হয়েছিলেন। এসব গান তার ঠোঁটস্থ, তার এবং আমাদের এই করে এই প্রবীণ বয়সে, তাকে বুড়ি বলবো না, আমি বুড়ো, কিন্তু তিনি চলেছেন এগিয়ে বুড়িত্বের দিকে, এবং আমাদের খুব সুন্দর সময় কাটে এইভাবে। তা এই দেখুন, কোন কুলে আজ ভিড়ল তোরে এ কোন সোনার গায়ে। এবারে হ্যাঁ হ্যাঁ ঠিক, সুদেব বাবু ঠিক, বারে বারে কে যেন ডাকে আমারে, ঠিক রাগগুলোর জন্য। এইবারে এই যে সুদেব বাবু যেটা বললেন, চমৎকার চমৎকার একটা উদাহরণ টানলেন সুদেব বাবু, যে এটা কিন্তু আমাদের শৈলেন মুখোপাধ্যায়ের সুর, জানেন, বারে বারে কে যেন ডাকে। এবং তাছাড়া মিউজিকটা মনে আছে শরৎ দিয়ে হয়ে, প্রথম শরৎ ব্যবহার করা হলো আধুনিক বাংলা গানের ইন্টারভিউ। তারপরে তালটা ডবল। তা যাই হোক, তা এই যে দেখুন একটা সুরের ধাঁচা একবার যখন আসে তখন ওই জন্ম রাগ আর কি ঠাট বা মেল হয়ে যায়, পরিবার, এই পরিবার থেকে অন্যান্য গান বেরোয়। অর্থাৎ এমনকি এই গানটা কিন্তু হাতে রয়েছে, মনে রাখবেন, কোন কুলে আজ ভিড়ল তোরে এ কোন সোনা গায়, দাদি না নাতে না, এই রয়েছে কিন্তু। এরপর কি বলা বাহুল্য, পাশে রয়েছে গ্রাফটেড হচ্ছে বেগম আখতার সাহেবের গান, কোয়েলিয়া মত করো পুকার। নিশ্চয়ই, কিন্তু শুধু কি সেইটাই জ্ঞানবাবুকে প্রাণিত করেছিল কোয়েলিয়া গান থামা এবার গানটা রচনা করতে? আমার কিন্তু মনে হয় না। আমার মনে হয় উনি তো মিউজিশিয়ানও ছিলেন। দিলীপ কুমার রায়ের গানের সঙ্গে যে মনে হয় যে গিটারের মতো, যেটা বাচ্চাটা গিটার না, তানপুরার ওপর হারমোনিয়াম, এই হাতুড়ি, তবলা সুরে বাঁধার হাতুড়ির কাঠটা দিয়ে উনি বাজাতেন, বুঝলেন। উনি একটা ঐশ্বরিক ক্ষমতার অধিকারী জ্ঞানবাবু, জ্ঞানপ্রকাশ ঘোষ। উনি মিউজিশিয়ান, আমার কথা, আমি যেমন মিউজিশিয়ান, উনি তো মিউজিশিয়ান। কাজেই উনি কিন্তু ওই কোন কুলে আজ ভিড়ল তোরে, ওইখান থেকেও কিন্তু তিনি পাচ্ছেন রস। কোয়েলিয়া গান থামায় বার কুহুতান, কুহু 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 কুহুতান, ও তোর কুহুতান ভালো লাগে না কোয়েলিয়া। এবারে দুঃখেরে কান্ডারি করি, মনে হয় না একই গান? একই গান। আসলে বাঙালির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাকে ব্যবহার করে উঠতে পারেনি কেউ। কেউ আমার ইসলামের বিরোধী, কেউ আমার
পিপলস ওয়ারকে সমর্থন করার বিরোধী, কেউ আমার পাগলামির বিরোধী, কেউ আমার বারবার বিয়ে করে ডিভোর্স করার বিরোধী, কেউ আমার মহিলা সংসর্গের বিরোধী। আমি কি করব? আমায় মেয়েরা ভালোবাসলে আমি কি করব? তারা অনেককে ভালোবাসেন, আমায় ভালোবাসেন, তা আমি কি করব? কাজেই এই যে একটা থেকে একটা যদি আমাকে কাজে লাগাতে পারতো দেশগুলো, তাহলে অনেক, আপনারা আজকে যে মজাটা পাচ্ছেন সেই মজাটা একটা গোটা জাতি পেতে পারত, কিন্তু সেটা আর এ জন্মে হলো না, কেন গোলমাল লেগে যাবে। তা দেখুন, আমি দুটো গান যদি আমরা জাক্সাপোজ করি এবং একের সঙ্গে আরেকটাকে লাগিয়ে দিই, দেখুন কিরম হয়। কোন কুলে আজ ভিড়ল তোরি এ কোন সোনার গায়ে, কোয়েলিয়া গান থামাইবার কুহুতান ভালো লাগে না, কোয়েলিয়া দুঃখেরে কান্ডারি করি ভাসিয়েছিলাম ভাঙা তরি, আনবধূ যার মনোটানে, দুঃখেরে কান্ডারি করি, এই আনবধূ যার মনোটানে। এটা কিন্তু কোয়েলিয়া মাতকারো পুকার বেগম আক্তার সাহেবার গানে ছিল না ঠুংরিটাতে। আমি কিন্তু বলছি না একবারে যে উনি চুরি করেছেন, ছি, সভ্যতা এইভাবে এগিয়ে চলে। জেরাল্ড ম্যানলি হপকিন্স, ব্রিটিশ কবি, যখন সেন্ড মাই রুটস রেইন এই লাইনটা লেখেন, এবং বিষ্ণুদে যখন তার কবিতায় লেখেন জল দাও আমার শিকড়ে, এটা তো চুরি না, এটা চলল বহমান। সভ্যতার বহমানতা রইল। এই যে দুঃখেরে কান্ডারি করি ভাসিয়েছিলাম ভাঙা তরি, আনবধূ যার মনোটানে, ফিরে যে না চায় ঘর পানে, ওরে তোরই কুহু কুহু তানে, তারি মনে পড়ে বার বার কোয়েলিয়া। এইবার দেখুন এর সঞ্চারিত হয়ে যাবে নজরুলের গানটা, নিভিয়ে দিয়ে ঘরের বাতি, মনে হচ্ছে আলাদা আলাদা গান, কথাগুলোর অনুষঙ্গে মনে হচ্ছে কি এটা মিলছে না, কিন্তু দেখুন দুটি পারফেক্ট কম্পোজিশন। নিভিয়ে দিয়ে ঘরের বাতি, ডেকেছিল ঝড়ের রাতি, কেলে মোর প্রাণের সাথী, কেলে মোর প্রাণের সাথী, না না। এই যে না না, আমি যে জানি না ম্যাডাম, আমি জানি না, আমি ফিরোজা বেগম ও কমল দাশগুপ্ত এবং জাতীয় কবি নজরুলের গান নিয়ে, এটা আমিই তো বলছি। আমি তো এতক্ষণ ধরে আমি ফিরোজা বেগমকে আমি চিনি না, আমি কাজী নজরুল ইসলামের গান নিয়েই তো কথা বলছি। আপনি বোধহয় ছিলেন না, অনুগ্রহ করে আপনি পরে একবার শুনে নেবেন, এটা থাকবে ফেসবুকে, কেমন? আমি বলছি তো আমার মতামত কেন, না না, কারণ ঢাকা বাংলাদেশ খুব ভালো জায়গা, কিন্তু আমি তো এইটাই বলছি, শুধু কমল দাশগুপ্ত আর ফিরোজা বেগম মার্জনা করবেন এটা আমার কেস নয়, এটা আমার কেস নয়। আমি ফিরোজা বেগমের কিছু জানি না, কমলবাবুর কিছু সুর জানি, কেমন? আমি তো কাজী নজরুল ইসলামের গান নিয়েই বলছি, এবং তার যে সর্বনাশ করেছে, ওরে বাবা, ওফ, হরি বলো মাধব, চান করবো না গা ধোবো, এই তো মহা মুশকিল। আমি তো এতক্ষণ ধরে ওইটাই বলছি, এই জন্যই আমি কিছু করতে চাই না। আমাকে এই যে মনীষা বলল তুমি আজকের একটা লাইভ করো, ব্যাস, ভালোবাসি তো মেয়েটাকে,
বললো তুমি এটা লাইভ করো, আমি তো লাইভ করলাম, করে কি বিপদে পড়লাম রে বাবা। এই দেখুন তো দেখি, আমি তো এতক্ষণ ধরে মানে বব ডিলান নিয়ে বলছিলাম না, আমি নজরুল নিয়ে বলছিলাম। আমার মনে হয় এবার কেটে পড়াই ভালো। আমার মনে হয় যে আমি বোধ হয় কারুর কাছে ব্যাপারটাকে একটু পৌঁছে পেরেছি নজরুলের ভূমিকাটা কোথায় ছিল। রবীন্দ্রনাথের পর নজরুলের যেমন হিমাংশু দত্তর ভূমিকা, এটা কোথায়? চাঁদ কহে চামেলি গো ছিল না, নজরুলেও ছিল না এটা। হে নিরূপমা ফিরালে যদি গো চলে যাই, এই হচ্ছে আধুনিকের আধুনিকতা শুরু হলো। সবে ধরছিল, ওরে ইরফান রে দোস্ত, দোস্ত এখানে হবে না দোস্ত, এরা মনীষা আমায় ঠেলে দিয়েছি জলে, আমি কি করব? মনীষা ঠেলে দিয়েছি। ও বললো না এটা করো না, আজকে নজরুলের জন্মদিন করো না, ফলে খেয়ে পেলাম। क्या बात है। Any time will be our time. দেখুন, আমি জানি এটা আমার সব মাথার ধরতে আছে, বুড়ো হয়ে গেছি, যে সেই নজরুল সম্পর্কেই বলুন আর রবীন্দ্রনাথ সম্পর্কেই বলুন আর ওই ঘুরে ফিরে how many roads must a man walk down before you call him a man. একজন সঙ্গীতকার হিসেবে স্বীকার করতে আমাদের কত বছর লাগবে, আর কত বছর লাগবে? how many times, how many seas must a white dove sail before she can sleep in the sand. How many miles must a man walk down before you call him a man? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন চট্টোপাধ্যায়, নচিকেতা ঘোষ, পদবিটা খুব জোরে বলতে হবে, এদের সঙ্গীতকার হিসেবে স্বীকৃতি পেতে আর কত বছর লাগবে? না, আমি বব ডিলান নিয়ে কিছু করছি না, প্লিজ। আই এম সিক অফ হিম। I am not interested in Dylan. I am more interested in the fag end of my life. আমি বেশি ইন্টারেস্টেড আমার দেশের সঙ্গীতকারদের নিয়ে। আর একটা ডিলান হতেই পারে, আর একটা কাজী নজরুল ইসলাম হবে বলে আমার মনে হয় না। নচিকেতা ঘোষ হবে না, রবীন্দ্রনাথ ঠাকুরও হবে না, শচীন দেব বর্মন আর হবে না। যেমন ধরুন মোর নামিটিতে আশা ভাঙিল খেলা, এটা আমার ধর্ম। ডিলান জন্মায়নি এখানে। জীবন প্রভাতে এলো বিদায় বেলা, ভাঙি না, হবেই না, সত্যি। আর একটা কবির সমান হওয়া সম্ভব না। কিন্তু এই যে গানটা, নামিটিতে আশা ভাঙিল খেলা, রাগারাগি প্রশ্ন ছেড়ে দিন, কোন রাগ কিছু আসি যায় না। আঁচলের ফুলগুলি করুণ নয়নে, আঁচলের ফুলগুলি করুণ নয়নে, নিরাশায় চেয়ে আছে মোর মুখ পানে।
একটা তানপুরাই যথেষ্ট। সলিল চৌধুরী আমার একটা কথা বলেছেন, সুমন রে, যে গান খালি গলায় গাওয়া যায় না সে গানটা গানই নয়। একদম দেখুন, একটা তানপুরা বাচ্চার কিচ্ছু না। বাজি আছে বুকে মোর, বাজি আছে বুকে মোর, কার অবহেলা ভাঙিল খেলা, আধারের কালো কেশ দুহাতে জড়ায়। আমার সুরটা ভাবুন, যেতে যেতে নিশীথে কাঁদে বন ছায়। ঠিকই তা নইল, ঠিকই। বুঝি দুঃখ নিশি মোর হবে না, হবে না, ভিড়িবে না খুলে মোর, ভিড়িবে না খুলে মোর, বিরহের ভেলা। এইটা নিয়ে আমি ইন্টারেস্টেড, বব ডিলানকে নিয়ে না। ইরফান দোস্ত, এইটা এইটা আমার দেশ, এইটা। এই জায়গা থেকে চলল, কিন্তু এই যে অ্যাটিচিউডটা মোর নামিটিতে, দেখুন এই যে অ্যাটিচিউড, সুর পাল্টাচ্ছে কিন্তু অ্যাটিচিউড। মেরে প্যারে বতন, মেরে बिछड़े चमन, तुझ पे दिल कुर्बान, तू ही मेरी आबरू, तू ही मेरी। আমি কথা তো জানি না হিন্দুস্তানি। এই অ্যাটিচিউড, অ্যাটিচিউডের জায়গাটা। তেমনি ধরুন, আমার নিজে একটা খুব প্রিয় গান হলো নজরুলের, যে নজরুল অ্যাটিচিউডটা। আমার যেটা মনে হয় যে নজরুল একটা অদ্ভুত কাজ করেছিলেন, এটা নিয়ে আরও সময় যদি পেতাম। সে সময় তো আমার আর নেই, আমার জীবন পুরিয়ে এলো, আর সবই খুব লিমিটেড সময়। তুঝ পে দিল কুরবান, হ্যাঁ, তু হি মেরি আবরু, তু হি মেরি আবরু, তুঝ না তুঝ, তু হি মেরি জান, তুঝ পে দিল কুরবানটা আগে। ऐ मेरे प्यारे वतन, ऐ मेरे बिछड़े चमन, तुझ पे दिल कुर्बान। শুধু বাবু এইটা। যাই হোক, তা আমি অ্যাটিচিউডে সুরটা কীভাবে যাচ্ছে, সুরের চলনটা ধরুন, কাজী নজরুল ইসলাম একটা সুর করছেন, দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। আমার নিজের একটা কথা বলি, অনুভব, আধুনিক গান যদি গাইতে হয় তাহলে হেমন্ত মুখোপাধ্যায়ের মতো উচ্চারণ করতে হবে, এমনকি মেয়েদেরও। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, হৈমন্তী শুক্লা, এদের মতো, আর শ্যামল মিত্রর মতো গাইতে হবে, শ্যামল মিত্রর মতো গাইতে হবে। এই যে এইখানটাতে কোথায় এসে পড়েছি, কোথায় এসে পড়েছি, এই যে পলাশি। আচ্ছা, এই এখন এখন এই
সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা রে সা নি ধা পা টা ডা টা ডি টা। কিরওয়ানি রাগটাকে নিচ্ছেন, এইটা আমার খুব মানে বিস্ময়কর লাগে। এটা নিয়ে কোনো ও বাবারে, মোগল আমল, এর মধ্যে মোগল আমলে চলে গেছেন। অনেকের ভাল লাগে, কি করবেন বলুন তো, ওই সময় আফটার অল তো ভালো আমল ছিল না, এখনকার চেয়ে ভালো আমল। এখন এই যে কিরওয়ানি, যেটা নজরুলের খুব ইন্টারেস্টিং একটা জায়গা, সেটা সম্ভবত সুরেশ চক্রবর্তীর কাছ থেকে উনি পেয়েছেন। কেন সুরেশবাবু ছিলেন ওই যে হারামণি অনুষ্ঠানটার হোতা, তার যে ভাড়ার ছিলেন উনি। সারে গামা পাদা নি সারে জানি দা পা মা গা রে নি রে নি দা পা দুদীপ বাসিনী, একটু একটা নোট বাদে কিন্তু কিরওয়ানি করছেন। দারুচিনির দেশে তুমি অর্ণব, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। আর কোনো বাঙালি বা এমনকি হিন্দুস্তানি সঙ্গীতকার আর কেউ কর্ণাটিক সঙ্গীতকে এইভাবে ব্যবহার করেননি যেভাবে কাজী নজরুল ইসলাম করেছেন। খুব ইন্টারেস্টিং। রবীন্দ্রনাথ একটি গানে কর্ণাটিক ব্যবহার করেছেন, সেটা হচ্ছে সিংহেন্দ্র মধ্যম। বাজে করুণ সুরে, এইসব নিয়ে কোনো কথা হয় না। কবে দেবব্রত বিশ্বাসকে কে গাইতে দেয়নি নাকি, এদিকে 8টা না 9টা লং প্লে রেকর্ড হাঁকাচ্ছেন, এত করে নাকি গাইতে দিচ্ছে না, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, তা এই যে রাগটাকে নিয়ে কাজ করছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনি কাজী নজরুল ইসলাম দেখুন, এই নূরজাহান 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 নূরজাহান, সচেতনভাবে ফক্সট্রট ব্যবহার করছেন। ঠিক টাক 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 টাক। আপনি রক বাজাতে পারেন এর সঙ্গে, এটা রক। সিন্ধু নদীর তীরে এসে মেঘলা মতির দেশে ইরান গুলিস্তান নূরজাহান। আরে এত ব্যস্ত হবেন না, উত্তেজিত হবেন না। এখনো ইনশাল্লাহ আরও একটুখানি বাঁচব। আমি অন্তত হিন্দুত্ববাদী, হিন্দিবাদী, হিন্দিয়াবাদীদের সম্পূর্ণ পরাজয়টা দেখে তারপর আমার দাফন হবে ইনশাল্লাহ। আমার দাফন হবে তারপর, তার আগে না। আরও একটুখানি বাঁচব, মমতার সম্পূর্ণ জয়টা দেখব। না 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 সুদেববাবু না, এই মরেছে মৃণাল চক্রবর্তী। তাজমহলটা ভৈরবী মশাই, ও মশাই, ও সুদেববাবু, ও সুদেববাবু, আর এগোবেন না, ছেড়ে দিন না। ওটা তো যমুনা কিনারে তাজ, শাহজাহানের স্বপ্ন শত জল, তাজমহল তাজমহল, সর্বনাশ সুদেববাবু, সর্বনাশ করলেন। ওটা ওটা তো ভৈরবী, আর এটা অন্য, এটা মাইনর স্কেল করছেন। এটাকে পাশ্চাত্য সঙ্গীতে মাইনার, একে বলে হারমোনিক মাইনার। নূরজাহান, কোনো দিন এরম গান হয়নি। নূরজাহান সিন্ধু নদীর তীরে, কোনো ব্যাপার না, না হতেই পারে সুদেববাবু, উৎসাহের মাথায় বলেছেন, অসুবিধাটা কি? কোনো অসুবিধে নেই। আপনি তো বলছেন একজন বঙ্গ সন্তান, তুমি তো বাংলা গানের কথা বলছেন মশাই, চোখ কান মন পবিত্র হয়ে গেল। একদম ভাববেন না প্লিজ, আমি না মজা করছি, বুড়ো তো ওই জন্য। এই যে দেখুন, তা 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 নি যা তা সা গা পা নি, অদ্ভুত একটা নোটের থামছেন। এইটা নূরজাহান, এটা আপনারা অনুগ্রহ করে নিয়ম করে পারলে রোজ না হলে 2 দিনে একবার, না হলে 3 দিনে একবার শ্যামল মিত্রটা শুনবেন, আর পৃথিবীর কারু শুনবেন না প্লিজ প্লিজ, শুধু শ্যামল মিত্র শুনবেন, কেমন? শুধু শ্যামল মিত্রর গাওয়া শুনবেন। নূরজাহান নূরজাহান, এই যে নিটাতে দাঁড়াচ্ছেন, এটা কোত্থেকে আইডিয়াটা এলেন? এইটাই, এই অ্যাক্সিডেন্টগুলো হয়। সিন্ধু নদীর তীরে এলে মেঘলা মতির দেশে, এই যে সুরটা করছেন,
হিরানে গুলিস্তান নূরজাহান। আর লিখছে কি রে বাপরে বাপরে বাপ, নারগিস লালা গোলাপ আঙুর লতা, শিরি ফরহাদ সিরাজের উপকথা, এনেছিলে তুমি তনুর পেয়ালা ভরি, বুলবুলি দিল রুবা রবাবের গান নূরজাহান। এটা যদি এটা হয় খালি গলায় গা হবে, সঙ্গে তবলা বা নাল বাজবে, এবং একটা পারলে একটা এমনকি দোতরা বাজতে পারে, এমনকি ঠিক 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 অর্ণব, নূরজাহানটা যেভাবে উচ্চারণ করেছেন ঠিক অর্ণব, নূরজাহান আসলে সুরটাকে পৌঁছে দিচ্ছে নূরজাহান। দ্বিজেন মুখোপাধ্যায় একটা সাক্ষাৎকারে বলেছিলেন, এই পৃথিবীতে আধুনিক গান গাওয়ার অধিকার যদি কারুর থাকে তিনি শ্যামল মিত্র। আমি সম্পূর্ণ এটা মানি। নারগিস লালা গোলাপ আঙুর লতা, কথাগুলোকে নিয়ে যাচ্ছে দেখেছেন, মনে হচ্ছে মেসি এগোচ্ছে, এবারে গোলটা করবে, ঠিক মনে হচ্ছে মেসি এগোচ্ছে। নারগিস লালা গোলাপ আঙুর লতা। মাঝে মাঝে আমি শট দেখি, মাঝে মাঝে আমি মানে সব গোলের দৃশ্যগুলো দেখি ইউটিউবে, অপার সুখ পাই, মনে হয় আমির খান তান করছেন, সারগাম করছেন। আর এইটা নারগিস লালা গোলাপ আঙুর লতা, শিরি ফরহাদ সিরাজের উপকথা। কেমন না না, আমি এই ফিরোজা বেগম, আমি মার্জনা করবেন, আমি না অত শুনিনি ভাই, আমি খুব কম শুনেছি, আমি খেয়াল বেশি শুনেছি, আমি আমি শুনিনি, মাফ করুন, যেটুকু শুনেছি তার উপর বলছি, তাতে বলছি খারাপ লাগে আর শুনবেন না কোনোদিন, সবচেয়ে ভালো হয় সবচেয়ে। কেমন কেমন আর ওরা কিন্তু মোটামুটি আমার চেয়ে বয়সে খুব একটা বড় না, আমি অনেককে চিনেছি এবং যে আচরণ পেয়েছি সকলের কাছ থেকে জবাব নেই। কিন্তু থাক 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 নিজ মনে দূরেতে, কেমন আমি শুধু বাসনা সুরে, না শুকনো পাতা নুপুর বাজে না, নুপুর টুপুর বাজছে না শুকনো পাতায়। আমার মনে হয় এবার আমরা চলে এসেছি বিপদ সীমা অতিক্রম করে, এবারে সমুদ্রে, আর দীঘার সমুদ্র এটা, অর্থাৎ যাচ্ছি যাচ্ছি হাঁটু অব্দি জল, যাচ্ছি যাচ্ছি হাঁটু অব্দি জল, যা হচ্ছে হাঁটু না, ইরফান বলে লাভ নেই, এটা দীঘার সমুদ্র, যাচ্ছি যাচ্ছি হঠাৎ সালা পড়লাম, পুরো ডুব জল থাপ করে, সেই জায়গায় আমরা চলে এসেছি, অর্থাৎ বাঙালির দাদরা কাহার বাই চৌতালে ঝম্পকে পাতায় পাতায় দলে দলে, আর কোনো দিন এই ভুলটা করছি না, বুঝলে ও মনীষা, তুমি তো আছো পাশের ঘরে, আর কোনো দিন এই ভুলটা করছি না। সকলে ভালো থাকবেন, টাটা। আপনাদের উপরে বাংলা বর্ষিত হোক, আপনাদের উপরে বাংলা বর্ষিত হোক।